কি হয় প্রজাতন্ত্র দিবসে? 15ই আগস্ট নয় বুঝি নাকি, যে স্বাধীন হয়েছিল। তা আজকের দিনটা কি বলে? হ্যাঁ, 26 জানুয়ারি কি হয়? হাতি ঘোড়া কি হয়েছে আজকে হঠাৎ ছুটি হয়ে গেল? আজকে না রবিবার ছুটি হয়েছে। হ্যাঁ, কি হয় জিনিসটাতে? প্রজাতন্ত্র দিবস কি হয় জিনিসটাতে? স্কুল ছুটি থাকছে কেন? ছুটি তো আছে। দেখ, এই প্রশ্ন তোরা কোনদিন কেউ করিস না, তাই না? যে ছুটি কেন স্যার? জিজ্ঞেস করবি প্রশ্নগুলো, প্রশ্ন করতে। 15ই আগস্টে আমরা বুঝি, তাই না, যে ব্রিটিশরা আমাদের দাসত্ব ছিলাম, আমরা ব্রিটিশদের, সেখান থেকে আমরা সংগ্রাম করে সেই দিনকে স্বাধীন হয়েছিলাম। কিন্তু আজকের দিনটার একটা বিশেষ গুরুত্ব আছে। ধর আমরা ভারতবর্ষের নাগরিক, তাই না? তা আমাদের কিছু আইন কানুন মেনে চলতে হয়। আমাকে যা খুশি করতে পারি কি? যা খুশি করতে পারি না। সে আইনের একটা বই আছে, আর এই মোটা একটা বই আছে যে আমরা কি কি করতে পারি আর কি করতে পারি না, কি করলে আমাদের কি অপরাধ এবং সে অপরাধ হলে কি শাস্তি হতে পারে, সমস্ত কিছু নিয়ে একটি বই আছে যার নাম হচ্ছে সংবিধান। কি নাম বললাম? সংবিধান। দেখবি তোদের যে পাঠ্য বইগুলো আছে, 9টা তোরা পড়িস, একদম পাঠ্য বইয়ের প্রথম পাতাটাই খুলবি, দেখবি কি লেখা আছে? ভারতের সংবিধানের প্রস্তাবনা আছে না লেখা? আমরা পড়ি না, ওগুলো পড়বি একবার গিয়ে আজকে। ওখানে কতগুলো শব্দ লেখা আছে যেগুলো আমাদের কিছু কিছু মৌলিক অধিকার আছে, আমরা কি করতে পারি। স্বাধীন মানে এমন নয় যে আমরা যা খুশি তাই করতে পারি। পারি কি? পারি না। এখন চাইলেও তোরা কিন্তু আমাকে দুটো গাল দিতে পারবি, পারবি কি? মনে মনে দিচ্ছিস হয়তো, দুপুরবেলা এই লোকটা খেয়ে দিয়ে কাজ নেই, বেশ ঘুমোতাম, কিন্তু কি বক বক করতে এলো, আমি সে শিউরি থেকে এসেছি, তোরা বেশ ছুটির দিন ঘুমোতিস, চাইলেও কিন্তু আমি গাল দিতে পারছি না। তো কী কী করতে পারি, কী করতে পারি না, সেরকম একটা বই আছে। সেই বইটা 1950 সালে প্রথম স্বীকার করে নেওয়া হলো, যে বিভিন্ন নেতা মন্ত্রী এরা মিলে কি স্বীকার করলো, যে আমরা মোটামুটি এই আইনটা মেনে চলব। তার আগে আমাদের 1947 সালে কি হয়েছে? দেশ স্বাধীন হয়েছে। আরও 3 বছর কিন্তু আমাদের টাইম লাগলো যে আমরা কি কি আইন মেনে চলবো, কারণ আমরা বেআইনি কাজ করতে পারি না। কেন পারি না? বেআইনি কাজ একমাত্র কারা করতে পারে না? মানুষ না পশু পাখি? কারা? মানুষ করতে পারে না, পশু পাখি কিন্তু যা খুশি তাই করতে পারে। তাহলে ওদের সঙ্গে আমাদের কি আছে? একটা পার্থক্য আছে, তাই না? কুকুর, বিড়াল, ছাগল, পাখি ওদের নিজের খুশি মতো কিন্তু ওরা জীবন ধারণ করে। তাহলে আমরা কিন্তু ওদের থেকে কি হয়েছে? একটু উন্নত একটা জীব, তাই না? কেন আমাদের কিছু নিয়ম মেনে চলতে হয়, আর নিয়ম মেনে চলি বলে কি হচ্ছে? আমাদের সমাজটা খুব কিন্তু সুন্দর হয়ে আছে। সব কিছু কি আমাদের ভালো লাগে সমাজের? কিছু কিছু মনে হয় না যে একটু অন্য কিছু হলে আরও ভালো হতো? কী কী মনে হয় বল দেখি, যে এটা না হলে খুব ভালো হতো, যদি ওইটা হতো খুব ভালো হতো? একটা কিছু বল দেখি। বল। বল। পরীক্ষা। ওর পরীক্ষা ভালো লাগে না? হ্যাঁ, হতে পারে। এটাও বলতে পারে যে পদ্ধতিতে পরীক্ষা হয়, সে পরীক্ষা পদ্ধতিটা আমার ভালো লাগছে না। এটা কিন্তু একটা প্রতিবাদের বিষয়, বলতেই পারে। এবং খুব ভালো প্রশ্ন করেছে যে আমাদের পরীক্ষা পদ্ধতির মধ্যে গণ্ডগোল আছে। সেটা তো একদিন বললে শুধরে যাবে না। আর কি মনে হচ্ছে? আর কি মনে হয় খারাপ? যে আমার আরেক টাকা পয়সা হলে খুব ভালো হতো, অনেকের মনে হচ্ছে, তাই না? অনেকের মনে হচ্ছে টাকা পয়সা তো খুব আছে, একটু শান্তি হলে ভালো হতো, তাই না? তাহলে কেউ কিন্তু নিজের জায়গাতে আমরা খুশি হচ্ছি না। আর খুশি হচ্ছে না কিন্তু একমাত্র সেই কিন্তু ঘুরে ফিরে কী হচ্ছে না? মানুষ। কুকুর, বিড়াল, ছাগল কিন্তু যা আছে তাই নিয়ে কী আছে? খুশি, তাই না? খুশি নয়, ওরা কিন্তু জিনিসটাকে মানিয়ে নিচ্ছে। আমরাই একমাত্র মানুষ। মানুষ কাকে বলে বল দেখি এবার? মানুষ কাকে বলবো? বাকি জন্তুর সঙ্গে কিন্তু আমাদের কোনো পার্থক্য নেই, আছে কি? ওরাও খায়, আমরাও খাই, ওরাও ঘুমোয়, আমরাও ঘুমোই, ওরাও খানিক ঘুরে ফিরে বেড়ায়, আমরাও ঘুরে ফিরে বেড়াই। তাহলে ওদের সঙ্গে আমাদের পার্থক্যটা কোথায় বল দেখি? কিছু পার্থক্য আছে কি? মানুষ করতে পারে, ওরা করতে পারে না। পড়াশোনা একটা বলেছে, ঠিক। পড়াশোনা করতে গেলে কি লাগবে বল দেখি? ভালো বলেছে। কুকুর, বিড়াল কথা বলতে পারে না, তাও যদি সে টিয়া পাখিকে শেখায় তাও কথা বলে দিচ্ছে ওরা আবার, নাকি? ওরা ওদের মতো কিছু একটা করে ভাব। মানুষের প্রধান বিষয়টা হচ্ছে মানুষ চিন্তা করতে পারে, তাই না? মানুষ করতে পারে, চিন্তা করতে পারে। আর ঠাকুর শ্রী রামকৃষ্ণ কি বলেছে? যার মান আর কি আছে?
হুঁশ আছে, তাকে আমরা কি বলবো? মানুষ আছে। আমাদের কি আছে? মান আছে। আর কি আছে? হুঁশ। মান মানে কি? একটা মান সম্মান বোধ আছে, কেউ কিছু বললে রাগ হয়, কেউ কিছু ভালো বললে আনন্দ হচ্ছে, ঠিক আছে। আর এটা হুঁশ আছে। হুঁশ মানে কি? কোনটা ভালো কোনটা খারাপ এইটা কিন্তু আমাদের বোঝার একটা শক্তি আছে। আছে কি নেই বল দেখি? আমরা সবাই জানি কিন্তু মোবাইল চালানো খুব খারাপ। ওই লাস্টে কটা ছেলে এসে দেখে আমি দেখছি মোবাইল খেলছে, তাই না? তখন ওখানে গেম খেলছিল, ঠিক আছে। দেখি আমরা সারাদিন দেখছি এরকম ছেলে পিলে তোদের মতোই, তোদের নিয়ে আমার কাজ সারাদিন। তাহলে এগুলো আমরা দেখে দেখে অভ্যস্ত। তাহলে আমরা সবাই জানি যে মোবাইল দেখাটা প্রত্যেক দিন আমাদের খারাপ। সারাক্ষণ কিন্তু, অনেকে নয়, বিশেষ করে শহরের ছেলেমেয়েরা বেশি আসক্ত হয়ে পড়ছে। তাহলে যেটা খারাপ এটা আমি জানি, তাও কি করছি? তাও কিন্তু ওর প্রতি আমরা আকৃষ্ট হচ্ছি। তাহলে আমাদের হুঁশটা কিন্তু থাকছে না। তাহলে মানুষ বলতে পারছি? তাহলে মানুষ হচ্ছি না। যখনই বড়দের প্রণাম করি আমরা, বড়রা কি বলে? একটা আশীর্বাদ করে, তাই না? যে কি বলে? মানুষের মতো মানুষ হ, বলে না? তাহলে আমার মানুষ নয়? হুম। গরুর বাচ্চা দেখ, ছোট দেখে কি হয়? গরু। কুকুরের বাচ্চা ছোট দেখে কুকুর। হাতির বাচ্চা ছোট দেখে কি হয়? হাতি হয়। কিন্তু মানুষের বাচ্চাটা কি হয়? মানুষ হয় না। কি বলে? আমার মেয়েটা মানুষ হলো না গো, বলে না? আমার ছেলেটা একদম বকে গেছে, কোনো কথা শোনে না, আমার ছেলে একটু মানুষ হলো না। মানুষ তো বটেই আমরা, তা নয়? কি মনে হয়? আমরা দেখতে মানুষের মতো, কিন্তু ঠাকুরের কথায় মান আর হুঁশ না থাকলে কি হবো না? আমরা মানুষ হবো না। স্বামীজি একটা সুন্দর ফর্মুলা দিয়ে গেছে আমাদের, যে 3টে জিনিস যা থাকবে সেই কি হয়ে যাবে? মানুষ হবে। 3টে এইজ বলে গেছে। 3টে এইজ আমাদেরই শরীরের অঙ্গ। প্রথম এইজটা হচ্ছে হেড। আমরা হেড দিয়ে কী করি? মাথা দিয়ে চিন্তা ভাবনা করি, তাই না? তাহলে আমাদের চিন্তা ভাবনাটা কেমন হতে হবে? উন্নত চিন্তা হতে হবে। চিন্তা তো খারাপ চিন্তা হতে পারে, তা নয়। তাহলে প্রথম কথা, আমরা মস্তিষ্ক দিয়ে কি ভাববো? কিছু ভালো চিন্তা করব। 2 নাম্বার এইচ কি? হার্ট, হৃদয়। হৃদয় দিয়ে আমরা কি করি? হৃদয় দিয়ে, হৃদয়ের কাজ কি? হৃৎপিণ্ড বলিনি কিন্তু, হৃৎপিণ্ড অনেকে বলে দিবি স্যার রক্ত পান করে, রক্ত সঞ্চালন হয়। আমি বলছি হৃদয় দিয়ে আমরা কি করি? অনুভব করি কিছু, না? কেউ ভালো বললো, কেউ খারাপ বললো, কেউ পাশ দিয়ে গরিব মানুষ যাচ্ছে তাকে দেখে তো দুঃখ হচ্ছে, কেউ কষ্ট পাচ্ছে তাকে দেখে দুঃখ হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে হৃদয়, ঠিক আছে। আর 3 নাম্বার এইচ কি আছে? হ্যান্ড। আমরা হাত দিয়ে কী করি? কাজ করি, কর্মঠ। স্বামীজি 3টে মন্ত্র বলে দিল, 3টে এইচ। প্রথম এইচ কী হতে হবে? হেড। হেড দিয়ে কী করবো আমরা? ভালো চিন্তা করবো, একদম ঘুম থেকে উঠে থেকে। অনেকের খুব বদ অভ্যাস, যাদের হাতে মোবাইল আছে, ঘুম থেকে উঠে আগে মোবাইলটা দেখে যে কী মেসেজ এলো না এলো। মানে এত ইম্পর্টেন্ট মনে করে নিজেকে, কোনো দরকার নেই। কেউ আমরা অত জীবনে ইম্পর্টেন্ট নয়। সবাই আমরা কী ভাবি? যে আমার জন্য গোটা পৃথিবীটা আটকে থাকবে। একটা কুকুরের গল্প বলি। একটা কুকুর প্রত্যেক দিন রেল লাইনে ধারে গিয়ে বসে থাকতো, আর ট্রেন এলে ও প্রচণ্ড চিৎকার করতো। তার কারণ কি? ও রেল লাইনের অপর পারে কাউকে দেখতে পেতো না। ওই জন্য খুব বিরক্ত হতো, যে ট্রেন এলে চরম চিৎকার করতো। আর যে ভোগ ভোগ করতো ট্রেন খানিকক্ষণ পর কিন্তু ছেড়ে চলে যেত। ও কি মনে করছে? যে আমি ভুক ভুক করলে কি হয়? ট্রেনটা কিন্তু রেল লাইন থেকে দূরে চলে যাচ্ছে। ও এসে এবার ওদের যে আছে, ক্লাব আছে, ওখানে বাকি কুকুরদের বলেছে গল্পটা, জানিস আমার কত ক্ষমতা, আমি ভুক ভুক করলে কি হয়? ট্রেন কিন্তু ছেড়ে বেরিয়ে যায়। সবাই কিন্তু তাই মেনে নিয়েছে। হ্যাঁ, তা হতে পারে। ও যখন বলছে এত ক্ষমতা, ওদের মধ্যে একজন কিন্তু একটু বিদ্বান ছিল, বলছে না রে, তা মনে হয় নয়, তুই একদিন চুপ করে থাকিস তো কী হয় দেখবি। সবাই মিলে গেছে, ট্রেন আবার ঢুকেছে। ওই রকম ও কিন্তু কেউ ভুক ভুক করেনি, সবাই চুপচাপ আছে। ট্রেন তো নিজের নিয়মে কয়েক সেকেন্ড পর এমনিই বেরিয়ে গেছে, তাই না? এইটা আমরা সবাই কি মনে করি? আমার জন্য পৃথিবী বসে আছে, আমি না করলে পৃথিবীর কোনো উদ্ধার হবে না। পৃথিবী আমাদের কাছ থেকে কিছুই চাই না। কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত কী হতে হবে? একটা ভালো মানুষ হতে হবে। আজকে যেটা আমরা এসছি এখানে তোদের সবাইকে নিয়ে বসতে, এবং এই গ্রামে দেখ আরও অনেক ছেলে মেয়ে ছিল। আজকে সুন্দর ছুটির দিন, রবিবার দিন, তোরা কিন্তু বেশ ঘুমিয়ে কাটাতে পারতিস, কিন্তু তা সত্ত্বেও তোরা এসছিস। এটা কিন্তু ঠাকুরের আশীর্বাদ ধন্য, সবসময় মনে রাখবি। রামকৃষ্ণ মিশন বলে একটি সংস্থা আছে, যাদের উদ্দেশ্যই হচ্ছে কি, তোদের মতো যারা ইয়ং জেনারেশন, যারা একটু বিপথে আমরা চলে যাচ্ছি, বলছে না বড়রা সবসময় বলে যে বিপথে যাচ্ছি বিপথে যাচ্ছি, তাহলে পথটা কি? পথটা কিন্তু কেউ বলে দিচ্ছে না।
বাড়িতে সবসময় কী বলে মন দিয়ে পড়, মন দিয়ে পড়। মনটা দিয়ে কীভাবে পড়বো? আমাদের চোখ দিয়ে পড়ি, পড়ি না চোখ দিয়ে? তাহলে মন দিয়ে কীভাবে পড়বো? একটু ঘুরিয়ে প্রশ্ন করবি তখন দিন, তখন আর উত্তর নেই। বিপদে যাচ্ছিস, সে পথটা কি? পথ হচ্ছে একটাই, সেটা হচ্ছে এই স্বামীজির দেখানো পথ। হঠাৎ স্বামীজিকে নিয়ে আমরা কেন কথা বলবো বল দেখি? ওখানেই পড়ছো স্বামীজি নিয়ে, বলতো বাবু কী নাম তোর? স্বামীজির জন্ম কবে বল দেখি? ও কিন্তু আসার আগে থেকে ওদের ওদের বই কিন্তু পড়ছিল। এই জানুয়ারি মাসটা কিন্তু খুব বিখ্যাত, দুজন বিখ্যাত মহাপুরুষের জন্মদিন। কার কার? একটা হচ্ছে স্বামী বিবেকানন্দ, আর হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র। একজন গুরু, একজন শিষ্য। স্বামীজি হচ্ছে নেতাজির গুরু, ঠিক আছে? যদিও নেতাজি স্বামীজিকে দেখে যাননি, ওর লেখা বইগুলো পড়ে অত ভালো চাকরি বাকরি ছেড়ে দেশ সেবার কাজে নেমে পড়েছিল। লোকটার কথার মধ্যে, বাণীর মধ্যে কিছু আগুন আছে। স্বামীজি কি বলতো? আমার বাণী হচ্ছে অশরীরী বাণী, যে আমার শরীর থাকবে না, কিন্তু আমি যে কথাগুলো বলে যাচ্ছি এই কথাগুলো কিন্তু চিরকাল মানুষের মধ্যে সেই আবেগ, সেই অনুভূতি, সেই আগুনটা কিন্তু জ্বালিয়ে রাখবে। এবার আজকে আমরা কি করতে এসেছি এখানে, বা আজকে আমরা শুনছি কেন, সেটা একটা সুন্দর গল্প আছে। আমি সব জায়গাতে বলি, গল্পটার নাম হচ্ছে বাঘের বাচ্চা বা সিংহের বাচ্চা, যা বলবি। একটা ছোট্ট গ্রাম, এরকম ধর চিন্তা করে, সেই গ্রামটার পাশ দিয়ে একটা নদী বয়ে যায়, আর নদীর ঠিক অপর পারে একটা সুন্দর জঙ্গলে ঘেরা একটা পাহাড় আছে। সেই গ্রামে একটা রাখাল ছিল, সে প্রত্যেক দিন একদল ভেড়াকে নিয়ে সেই নদীর ধারে, যেখানে প্রচুর ঘাস আছে, সেই ঘাস খাওয়াবার জন্য প্রত্যেক দিন সেখানে নিয়ে যেত। নদীর উল্টো দিকে যে পাহাড়ের যে জঙ্গল আছে, সেখানে একটা সিংহ থাকতো, সিংহী। সেই সিংহীটা প্রত্যেক দিন ভেড়াগুলোকে দেখতো, আর খুব লোভ হতো যে যদি পেতাম ভেড়াগুলোকে। একদিন সেই ভেড়াগুলো চড়ছে, রাখাল বালকটা একটা গাছতলাতে ঘুমিয়ে আছে, তা সেই সিংহীটা নদী পার হয়ে এসে ভেড়ার পালের মধ্যে এসে পড়েছে। সেই সিংহীর পেটে তখন বাচ্চা ছিল। যেই নদী টপকে এসে পড়েছে, সিংহীটা কিন্তু সেই যন্ত্রণায় কাতর হয়ে মারা গেছে, আর বাচ্চাটা প্রসব হয়েছে। বাচ্চাটা যেই হয়েছে, সে তো একদম ছোট্ট বাচ্চা, সিংহের বাচ্চা, সে তো আর হিংস্র নয়। তা সে রাখাল বালকটার খুব মায়া হলো, যে সিংহর বাচ্চাটার মা নেই, তাহলে কী করবো? তাহলে ওকে আমার সঙ্গেই নিয়ে চলে যায়। ওর সঙ্গে নিয়ে চলে গেছে। সে সিংহর বাচ্চা এখন কার সঙ্গে মানুষ হচ্ছে? ভেড়ার পালের সঙ্গে মানুষ হচ্ছে। ওরা ঘুরে ঘুরে ঘাস খায়, খড় খায়, ও ওর সঙ্গে ঘুরে ঘুরে খড় খায়, ঘাস খায়। ওরা ভ্যাঁ ভ্যাঁ করে ডাকে, ও ভ্যাঁ ভ্যাঁ করে ডাকে। ও কিন্তু বুঝে গেল যে আমি সিংহ নয়, আমি ওদের মতোই একটা ভেড়া। এরকম চড়তে 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 খানিক বড় হয়েছে। আবার একদিন সেই রাখাল বালক সেই ভেড়ার পালকে নিয়ে এসছে নদীর ধারে, যেমন আসে, সে সিংহর বাচ্চাটাও এসছে। সেই নদীর অপর পাড়ে তখন আরেকটা সিংহ, তখন সেই ভেড়াগুলোকে খাওয়ার জন্য সেও এবার রেডি হচ্ছে। সে তখন হঠাৎ দেখছেই ভেড়ার পালের মধ্যে একটা কি রয়েছে? সিংহ রয়েছে। কি ব্যাপার, আমাদের দলের লোক ওইদিকে কি করছে? সে তখন নদী ডিঙিয়ে এসছে, ভেড়া তো সব চলে গেছে। ও সিংহর বাচ্চাটাকে ধরেছে ঘাড়ে করে, নদী ডিঙিয়ে নিয়ে আসছে। ও চরম ভয় পাচ্ছে, এবার আমি গেলাম, আর আমি বাঁচবো না। ও বলছে আমাকে ছেড়ে দাও বাবা, আমি কিছু করবো না, আমি নিরীহ প্রাণী, আমার কোনো দোষ নাই। বলছে দেখ, তুইও সিংহ আমিও সিংহ। ও কোনো মতেই বিশ্বাস করে না, বলছে না না, আমি তো ভেড়া, তাই না? ও তো ভেড়ার সঙ্গে মানুষ হয়েছে, ও তো জানেই না সিংহ জিনিসটা কি, সিংহর কত তেজ জানে না। বলছে না না, আমি ভেড়া, আমি কোনো মতে সিংহ হতে পারি। নিয়ে ওকে নদীর ধারে নিয়ে গেছে, নদীর জলে সুন্দর। বলছে দেখ, তুই নিজেকে দেখ আর আমাকে দেখ, তুইও যেমন দেখতে আমি সেরকম দেখতে। ও দেখছে যে হ্যাঁ, আমি যেরকম দেখতে ও ঠিক সেরকমই দেখতে। তাহলে আমার তাও কিন্তু কোনো মতে বিশ্বাস করছে না যে আমিও সিংহ। তারপর জঙ্গল থেকে সে সিংহটা এক টুকরো মাংস নিয়ে এসে নিজেও খেয়েছে, ওই বাচ্চাটাকেও খাইয়ে দিয়েছে। যখন সেই সিংহটা রক্তের স্বাদ অনুভব করলো, তখন ওর মধ্যে কিন্তু সেই সিংহের তেজ জেগে উঠল। তখন ও সেই ভেড়ার পাল ছেড়ে কোথায় চলে গেল? জঙ্গলে সিংহদের রাজত্বেই চলে গেল। আমরাও কিন্তু কি হচ্ছে, সারা দিন ধরে এমন কিছু লোকের সঙ্গে মিশি এবং নিজেরাও নিজেকে এতটাই ছোট মনে করি, আমরা কি হয়ে গেছি? কার মতো? সে ভেড়ার মতো হয়ে গেছে। আমাদের মধ্যেও কি আছে? সে সিংহের তেজ আমাদের মধ্যে আছে। স্বামীজি বারবার এই কথাটা বলছে যে প্রত্যেকের মধ্যে আমাদের কি আছে? একটা অনন্ত শক্তি আছে। তা ঘরে যখন মা অসুস্থ হয়, এখানে কে কে নার্স আছিস? কেউ আছিস নার্স? এখানে কেউ নেই, তাই না? কিন্তু মা যখন অসুস্থ হয় কী করিস তোরা? একটু মাথায় জল পটি দিস, একটু মায়ের সেবা করিস। তখন কি মাকে বলিস যে মা তুমি বসো,
আমি নার্সিং শিখে সেবা করব, তা তো বলি না। বন্ধুর হয়তো হাতে লেগেছে, সুন্দর করে ধুয়ে দিয়ে লাল ওষুধ লাগিয়ে সেবা তো করতে পারি আমরা। শিখতে হচ্ছে কি? শিখতে হচ্ছে না, আমাদের এই গুণগুলো আমাদের মধ্যেই আছে। শুধু কি হচ্ছে, ওই ওই বিপদটা যখন আমরা পড়ছি, আমাদের ভেতরকার কিন্তু গুণটা কি হচ্ছে, বেরিয়ে চলে আসছে। আমাদের মেন প্রবলেম কি হচ্ছে, আত্মবিশ্বাস নাই। যখনই আমরা পড়তে বসি, আমরা হত্যা করে, নিজের ভাইদের হত্যা করে, আমি ওই রকম রাজত্ব পাঠ আমার দরকার নাই। দুঃখতে একদম কাতর হয়ে গেছে। নেক্সট অধ্যায় সাংখ্যযোগ থেকে কৃষ্ণ এবার বলা শুরু করছে যে তুমি অনেকক্ষণ বললে, এখন আমরা যেমন বলি যে অনেক তোমার পেঁয়াজি হলো, আর না, এবার তুমি আমার কথা শোনো। গীতাতে কোথাও ভগবানের পুজো এই হ্যান ত্যান নিয়ে কোথাও শেষ বক্তব্য নেই। ওই লাস্টের অধ্যায় একটা ভক্তিযোগ বলে আছে, সেইখানেই অনেক কথা বলে। গোটা গীতাটা হচ্ছে আমাদের জীবনের ম্যানুয়াল। যখন মোবাইল কেনা হয়, একটা করে ছোট্ট বই দেয়, তাই না? তাই তো? ফ্রিজ কিনেছিস, টিভি কিনে একটা ছোট্ট কী দেয়, একটা বই দেয়, যে টিভিটা কীভাবে তারটা লাগাবো, মোবাইলটা কীভাবে অন করব, কি সুইচ কীভাবে চালাবো। এই গীতা হচ্ছে আমাদের জীবনটা কীভাবে চালাবো তার বই। এই জন্য স্বামীজি কী বলছে, তাহলে এইটা বুঝতে গেলে আগে আমার শরীরটাকে তৈরি করতে হবে। গীতায় কি বলা আছে, এটা বুঝতে গেলে আমার একটা শক্ত শরীর দরকার। শক্ত শরীর হলে কি হবে, শক্ত একটা ব্রেন হবে। তা প্রথম স্বামীজি কী চেয়েছিল, কি চেয়েছিল, ব্রেন, হেড। কীরকম হেড, উন্নত মস্তিষ্ক। উন্নত মস্তিষ্ক কার থাকবে, যার দেহ হবে উন্নত। যে সারাদিন পেট রোগাতে ভোগে, তার দিয়ে কোনো ভালো কাজ হবে? তো কি মনে হয়? ডাকতে গেলি বন্ধুকে, চ বিকালে খানিক খেলবো গা, আরে পেটে ব্যথা, সারাদিন আজকে জ্বর রে, আজকে মাথা ব্যথা রে, তার দিয়ে জীবনে কোনদিন ভালো কাজ হবে? হতে পারে না। স্বামীজি বারবার আত্মবিশ্বাস কার থাকবে বলেছে, যার শরীরটা কি হবে, উন্নত হবে। তাহলে কি করতে হবে, একটু খেলাধুলা করতে হবে, ব্যায়াম করতে হবে। কোথাও পুজোর কথা বলছে না। তাহলে আত্মবিশ্বাসের 1 নাম্বার স্টেপ কি হলো, দৈহিক সক্ষমতা। আগে শরীরটা কি করতে হবে, উন্নত করতে হবে। তারপর তুমি যা কিছু পড়ো, তোমার সব কিছু মাথার মধ্যে এসে ঢুকবে। 2 নাম্বার কি করতে হবে, মানসিক শক্তি। শুধু দৈহিক শক্তি হতে হবে না, একটু কি দরকার, মানসিক শক্তি। মানসিক শক্তি বলতে কীরকম, একটু উপস্থিত বুদ্ধি দরকার, মনের খানিক জোর দরকার। মনের জোর কীভাবে করবো আমরা, দেহের জোর তো নয় বুঝলাম, কি করতে হবে, ভালো করে খেলাধুলা করতে হবে, ভালো করে যেগুলো মা খেতে দিচ্ছে সেগুলো খেতে হবে। বাইরের লেস কুরকুরে এগুলো খেতে হবে না, হবে হবে না, মাঝে মাঝে খেতে হবে। যারা 8 অবধি আছিস, মিড ডে মিল খাচ্ছিস, মিড ডে মিল একদম পেট ভরে মিড ডে মিল খাবে। ঘরে যা হচ্ছে শাকসবজি খেতে হবে। এটা গেল প্রথম স্তর। 2 নাম্বার কী গেল, মানসিক। এরকম একটা গল্প আছে বলি, স্বামীজি তখন হিমালয় ভ্রমণে গেছে। হিমালয়ে উঠছে, তার গুরু ভাই সঙ্গে আছে। উঠতে 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 দেখছে একজন বয়স্ক সন্ন্যাসী ক্লান্ত হয়ে বসে পড়েছে। হিমালয়ের ধর চড়াই উতরাই পথ, আর উঠতে পারছে না। সে তখন স্বামীজিকে বলছে যে স্বামীজি, আমি আর মনে হয় ওপর অবধি যেখানে সেই মন্দির আছে, আমি আর মনে হয় উঠতে পারবো না। স্বামীজি বলছে আপনি একবার নিচে তাকিয়ে দেখুন যে আপনি কতটা পথ পেরিয়ে এসছেন। এই পথটা তো আপনিই পেরিয়ে এসছেন, বাকি পথটাও কিন্তু আপনি ঠিক উতরে যাবেন। যখনই এই মনের জোরটা সে পেয়ে গেল, তখনই কিন্তু সেই বৃদ্ধ সন্ন্যাসী আবার পথ চলতে শুরু করলো। আমাদেরও কি হয় মাঝে মাঝে, যে হেরে যায়, অঙ্কটা 2 বার হলো না, ব্যাস আর পাচ্ছি। ইংলিশের প্যারাগ্রাফ রাইটিংটা বারবার ভুল হচ্ছে। আমি কি বলছে, যে 100বার ভুল করো কিন্তু আরেকবার চেষ্টা করো। ভুল হচ্ছে, হবে, হতে পারে। বারবার এক কথা বলছে, কি বলছে, যে 1000 বার ব্যর্থ হও, যে কোনো ক্ষতি নেই। বলছে দেয়ালে মিথ্যা কথা বলে না, বলে কোনদিন দেয়ালে মিথ্যা কথা বলে? গরু কোনদিন চুরি করে শুনেছিস? যে দেওয়ালে মিথ্যা কথা বলে না, গরু কোনদিন চুরিও করে। মানুষ মিথ্যা কথাও বলে, মানুষ চুরিও করে, কিন্তু মানুষ নিজেকে ভালো করতে পারে। পারে কি পারে না? রামায়ণকে লিখেছিল, রামায়ণ কার লেখা? বাল্মীকি, তাই না? ও কি ছিল আগে? দস্যু রত্নাকর, ডাকাত ছিল, তাই না? ভাব, ডাকাতের লেখা বই আমরা পড়ছি, ভাবিস কেন, তাই না? আমরা কি বলছি, যে বাল্মীকির লেখা বই পড়ছি, কিন্তু আসলে চিন্তা করতে লোকটা কে ছিল? ডাকাত ছিল। তাহলে একটা ডাকাতও কিন্তু ভালো হতে পারে। তার স্বামীজি বারবার কি বলছে, যে দেয়াল মিথ্যা কথা বলে না, গরু কোনদিন চুরি করে না, কিন্তু মানুষ মিথ্যা কথাও বলে, মানুষ চুরিও করে, তারপরেও কিন্তু মানুষ কি হতে পারে?
ভালো হতে পারে। স্বামীজির মতে ধর্ম কী ছিল? যে ধর্ম হচ্ছে একটা ভাব, যেটা একটা পশুকে মানুষ করে, আর মানুষ কী করতে পারে? দেবতা করতে পারে, আর কিছুই না। ধর্ম হচ্ছে প্রত্যেক দিনের একটা আচরণ, পুজো পার্বণ এগুলো একটা করে আচার বিচার, ঠিক আছে, মনকে শুদ্ধ রাখে। প্রত্যেকটা কাজের মধ্যেই কিন্তু আমাদের ধর্ম আছে। ধর আমি একজন শিক্ষক, আমার কাজ কি? ক্লাসে গিয়ে পড়ানো। তো ধর আমি ক্লাসে গেলাম, নিয়ে গিয়ে বসে বসে ঘুমোচ্ছে, পর রে রিডিং পর, তা কী বলবি তোরা বাইরে এসে একটা কি বাজিয়ে রে, তাই না? তাহলে আমি কিন্তু গিয়ে ওখানে আমার ধর্ম করলাম। যে ডাক্তার, তার কাজ কি হবে? মানুষের সেবা করা নিঃস্বার্থভাবে। টাকা তো পাবে, পয়সা তো আমিও পাই, তাই না? কিন্তু আমার কাজ হচ্ছে ক্লাসে গিয়ে ওই 40 মিনিট তোদেরকে পড়ানো, আমার যতটুকু সামর্থ্য। যদি আমি সেই কাজটা না করি, তাহলে আমি কি করছি বলবো? আমি অধর্ম করছি, তাই না? এটা কি বলছে? অধর্ম করা বলছে। এখানটা পুজো পার্বণ কিছু ছিল কি? যে যার যেটা কাজ, একটা মুচি, স্বামীজি কি বলছে? যে একটা মুচি যদি সঠিক উপায়ে একাগ্রতা দিয়ে 1 ঘন্টাতে একটা ভালো জুতো সেলাই করতে পারে, তাহলে সে ধর্ম করছে। আর একটা বড় বিদ্বান ক্লাসে গিয়ে ফাঁকি মারছে, তাতে কী করছে? অধর্ম করছে। ধর্মের জন্য কিন্তু কোনো জাত পাত, শিক্ষিত অশিক্ষিতের কোনো ব্যাপার নয়, যার যেটা কাজ। এখন তোদের কাজ কি? পড়াশোনা করা। আমাদের 4টে আশ্রম ছিল, বৈদিক যুগে 4টে আশ্রম, অনেক অনেক হয়তো ইতিহাসে আছে এগুলো। কী কী আশ্রম বল দেখি? চতুরাশ্রম ছিল, ঠিকই। প্রথম হচ্ছে ব্রহ্মচর্য, 2 নম্বর হচ্ছে গার্হস্থ্য, জানো এটা, 3 নম্বর হচ্ছে বানপ্রস্থ, আর 4 নম্বর হচ্ছে সন্ন্যাস। প্রথম আশ্রমটা কি? ব্রহ্মচর্য। এখন তোরা যে আশ্রমটাতে অবস্থান করছিস তার নাম হচ্ছে ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য মানে কি বললো এবার দেখি? পড়াশোনা করা। শুধু তো পড়াশোনা নয়, পড়াশোনা তো হবেই। আগে ব্রহ্মচর্য আশ্রমে যখন থাকতো, ধনী বড়লোক গরিব শিক্ষিত রাজা প্রজা সবারই ছেলে কোনো একটা শিক্ষকের বাড়িতে গিয়ে পড়াশোনা করতো, মানে হোস্টেল সিস্টেম থাকে। এখন অনেক আমাদের স্কুলপত্র হয়ে গেছে, কাছাকাছি বাড়ি থেকে পড়ি। কিন্তু আমাদের এই টাইমটার মেন কাজ কি? মেন কাজ হচ্ছে পড়াশোনা করা। ও যেটা বললো, এটা হচ্ছে ব্রহ্মচর্যের মেন কাজ। ব্রহ্মচর্য মানে হচ্ছে সৎ চিন্তা করব, সৎ কথা বলবো এবং সৎ কাজ করব। 3টে সৎ কাজ। কি বললো? সৎ চিন্তা, সৎ কথা এবং সৎ কাজ। ব্যাস, এই 3টে হচ্ছে ব্রহ্মচর্য। পড়াশোনা তো হবেই, আগে এই 3টে কর। তা আমরা কিন্তু করছি না। সারাদিন মনের মধ্যে নোংরা চিন্তা ভাবনা, মুখ দিয়ে বাজে কথা বলছি, আর লোকের প্রতি হিংসা, বাজে কাজ করছি হাত দিয়ে। এটাই করছি না, নিয়ে বলছে আমি পড়াশোনা করব। জীবনে তো হবে না, হবে? এটা হচ্ছে ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য মিন্স কোনো গেরুয়া পরলাম, টিকি রাখলাম, ন্যাড়া করলাম, যেমন দেখাচ্ছি, তা না, তখন ছিল। আমাদের এখন ব্রহ্মচর্য মানে কি? আমার এখন কাজ হচ্ছে পড়াশোনা করা। কিন্তু এখন কি হয়ে গেছে? এই ব্রহ্মচর্যের সঙ্গে মিশে গেছে গার্হস্থ্য জীবন, তাই না? একটু বড় যেই হচ্ছে, একে ওর ভালো লাগছে, ওকে ওর ভালো লাগছে, প্রেম প্রীতি ভালোবাসা চলে আসছে মনের মধ্যে। তাহলে আমার তো বয়স নয়। এরপরেই কি ছিল? দেখ, ব্রহ্মচর্যের পরে কি আছে? গার্হস্থ্য। কোথাও তো বলছে সংসার করা যাবে না, বিয়ে করা যাবে না। আমাদের এই বয়সটা হচ্ছে পড়াশোনা করার বয়স, এবং পড়াশোনা করে তোকে গার্হস্থ্য জীবনের জন্য তৈরি হতে হবে। তা করছি না। ওই পড়াশোনা করতে করতে এর মধ্যে বিয়ে হয়ে গেল, অনেক মেয়েদের বিয়ে দিয়ে দিচ্ছে জোর করে, আবার ব্যাস সব ঘেটে ঘ হয়ে যাচ্ছে। মুশকিলটা এইখানটাতে। তাহলে প্রথম কথা, আমাদের কিন্তু কায় মনোবাক্যে ভালো চিন্তা করতে হবে। তাহলে ওই যে সন্ন্যাসীটা আর হাঁটতে পারছিল না, সে কিসের জোর পেয়ে গেল? একটা মনের জোর পেল, গায়ে জোর নাই। কিন্তু কিন্তু স্বামীজির কথায় সে কি পেয়ে গেল? একটা মনের অদ্ভুত জোর। কি বলছে? আপনি এতটা পথ পেরিয়ে এসছেন, আর এইটুকু পথ আপনি পেরোতে পারবেন না? এইটাই আমাদের দরকার। মাঝে মাঝে আমরা কি হয়? হেরে যাই, ব্যর্থ হয়। বলছে না, ব্যর্থ হলে চলবে না, আরেকবার চেষ্টা করো। বলছে 1,000,000বার 1000বার বিফল হও, কিন্তু কি বলছে? আরেকবার তুমি চেষ্টা করো, ঠিক পারো। 3 নাম্বার কি হতে হবে আমাদের? প্রথম কি গেল আমাদের? দেহের জোর। 2 নাম্বার কি গেল? মনের জোর। 3 নাম্বার কি হবে এবার? একটু বুদ্ধি লাগবে। গায়ে খুব জোর আছে, মনে খুব জোর আছে, বুদ্ধি খরচা করছি না, তাহলে হবে কিছু? বুদ্ধি খরচা করতে মানে একটু বৌদ্ধিক শক্তি লাগবে। স্বামীজির এটা কিন্তু চিরকাল ছিল, একদম ছোট্ট থেকে। একটা গল্প বলি সন্ধ্যারা, স্বামীজির একদম ছোট্টবেলাকার গল্প। এবং শুধু গল্প নয়, এটা স্বামীজির জীবনের ঘটনা। এবং স্বামীজি তখন কিসে পড়ে? স্কুল কলেজে পড়ে, স্কুলে পড়ছে। ভাব,
সেই সময়কার তার কতটা উপস্থিত বুদ্ধি, কতটা বুদ্ধির জোর, শুধু আমি কিন্তু পড়াশোনার বুদ্ধি বলছি না, যে কোনো বিষয়ে বুদ্ধি, যেন তোকে লোক ঠকিয়ে না দেয়। তো সুন্দর মজার গল্প। এবং কতটা ও নিজের বন্ধুকে ভালোবাসে সেটাও দেয়। ওই যে বিএ পরীক্ষার জন্য টাকা জমা দেওয়ার সময় হয়েছে, বিএ পরীক্ষা মনে হচ্ছে কলেজে পড়ছে, নরেন্দ্রের সহপাঠীরা সকলেই টাকা জমা দিয়েছে, কেবল হরিদাস ছাড়া। একজন বন্ধু, তার নাম কি হরিদাস, তার ঘরের অবস্থা খুব খারাপ, সে 1 বছরের বেতন দিতে পারেনি, আর পরীক্ষার সময় একটা ফি জমা করতে হয়, যারা মাধ্যমিক দিবি তারা দেখবি তারা, ঠিক আছে, প্রত্যেক 1 বছরের বেতন লাগতো, আর কি লাগতো, পরীক্ষার সময় কি লাগতো, একটা ফি জমা করতে হতো। সে বড় গরিব, টাকা জোগাড় করতে পারেনি। শুধু পরীক্ষার ফি নয়, 1 বছরের বেতনও বাকি, মানে অনেকটাই টাকা, 12 মাসের বেতন প্লাস পরীক্ষার ফি। হরিদাসের পক্ষে ফির টাকা কোনো মতে দেওয়া সম্ভব, কিন্তু 1 বছরের বেতন দেওয়া অসম্ভব। সব শুনে নরেন্দ্র এগিয়ে এলেন। তিনি জানতেন এরকম বিশেষ ক্ষেত্রে টাকা মকুব করার ব্যবস্থা আছে, আর তা আছে কেবল কলেজের বৃদ্ধ কেরানি রাজকুমার বাবুর হাতে। যে কিছু কিছু ছেলে মেয়ে কী করা হয়, ফি মুকুব করে দেওয়া হয়, যা তোর টাকা লাগবে না, এরকম কিন্তু উপায় আছে। এবং এটা কে করতে পারে, ওই কলেজে ক্লার্ক আছেন রাজকুমারবাবু করতে পারে। ছেলেরা যখন টাকা জমা দিচ্ছে, নরেন্দ্র তখন রাজকুমার বাবুর কাছে গিয়ে বললেন, মশাই, হরিদাস দেখছি মাইনেটা দিতে পারবে না, আপনি একটু অনুগ্রহ করে তাকে মাফ করে দিন। তাকে পাঠালে সে ভালো রকম পাস করবে, আর না পাঠালে সব মাটি, সে পরীক্ষা অ্যালাউ হবে না। রাজকুমার বাবুর মেজাজ ভালো ছিল না, মুখ বিকৃতি করে বললেন, তোকে জ্যাঠামি করে সুপারিশ করতে হবে না, তুই যা, নিজের চরকায় তেল দেগা, যা বলে, আমি ওকে মাইনে না দিলে পাঠাবো না। নরেন্দ্র চিন্তায় পড়লেন, তার নিজের পক্ষেও অত টাকা জোগাড় করা কঠিন, অথচ তাড়াতাড়ি টাকা জোগাড় না হলে বন্ধু পরীক্ষায় বসতে পারবে না, কি করা যায়। মাথায় তার একটা বুদ্ধি খেলে গেল। বাড়ি না ফিরে সেদিন সন্ধ্যায় তিনি হেদোর কাছে এক গুলির আড্ডার কাছে অন্ধকারে গা ঢাকা দিয়ে দাঁড়িয়ে রইলেন। গুলি, ভাঙ, আগের দিনে লোক খেত, নেশা করতো, ঠিক আছে। সে রাজকুমার বাবু যে কেরানি, সে প্রত্যেক দিন ওইখানটাতে এসে কী করতো, সন্ধ্যাবেলা এসে নেশা করতো। ওটা কিন্তু কী হতো, নরেন কিন্তু জেনে গেছে, ও এসে ঘাপটি মেরে বসে আছে, দেখ এবার কী করছে। আর গুলির দোকানের দিকে যারা আসছে তাদের ভালো করে লক্ষ্য করতে লাগলো। হঠাৎ নরেন্দ্রনাথ অন্ধকার থেকে বেরিয়ে একজনের সামনে গিয়ে দাঁড়ালেন। রাজকুমার বাবু। নরেন্দ্রনাথ জানতেন রাজকুমার বাবু প্রতিদিন ওই গুলির আড্ডায় নেশা করতে আসেন। নরেন্দ্রনাথকে দেখে রাজকুমার বাবুর মুখ শুকিয়ে গেছে। যথারীতি একটা কলেজের ক্লার্ক, অত গণ্যমান্য, তাকে একটা ছাত্র কি দেখছে, যে নেশা করতে এসছে, তুই দেখছিস স্যার মদ কিনতে ঢুকছে, তুই ধর দেখে নিলি, স্যারের কী অবস্থা হবে, স্যারের মুখ চুন হয়ে যাবে। ওই অপেক্ষা ছিল, ওকে বিপদে ফেলতে হবে। নরেন্দ্রনাথকে দেখে রাজকুমার বাবুর মুখ শুকিয়ে গেছে। সুযোগ বুঝে নরেন্দ্রনাথ বললেন যে হরিদাসের মাইনেটা যদি মুকুব না করেন, তাহলে তিনি তার নেশার কথা কলেজময় ছড়িয়ে দেবেন। ভাব, মহাবিপদ। রাজকুমার বাবু তখন বিপদ বুঝলেন। কি বলছে, বাবা রাগ করিস কেন, তুই যা বলছিস তাই হবে, তুই যখন বলছিস আমি কি তা না করতে পারি। কার্যসিদ্ধি হয়েছে দেখে নরেন্দ্রনাথ ফিরে চললেন, না কিচ্ছু বলল না, যে আপনি যদি আমার বন্ধুর মাইনে মুকুব না করে দেন, আমি আপনার নেশার কথা গোটা কলেজে বলে বেড়াবো, চাকরিটিও যাবে। তিনি চোখের আড়াল হতেই রাজকুমার বাবু এদিক ওদিক দেখে গুলির আড্ডায় ঢুকে পড়লেন। পরদিন সকাল হতে না হতেই নরেন্দ্রনাথ হরিদাসের বাড়িতে গিয়ে, মানে বন্ধুর বাড়িতে গিয়ে বন্ধুকে ডেকে বললেন, ওরে খুব ফুর্তি কর, তোর মাইনের টাকাটা আর দিতে হবে না। তারপর গত সন্ধ্যার ঘটনাটা আনুপর্বিক বর্ণনা করে দুজনেই হাসিতে ফেটে পড়লেন। খুব মজার লোক ছিলেন, ঠিক আছে। দেখ উপস্থিত বুদ্ধিটা, তাহলে প্রথম গেল কি দৈহিক শক্তি, গায়ের জোর বাড়াতে হবে। 2 নম্বর করতে হবে মনের জোর আনতে হবে, আমি এই কাজটা পারবই, মা বলেছে আজকে এই কাজটা করতে। প্রত্যেকটা কাজ কিন্তু শ্রদ্ধার সঙ্গে করতে হবে, আমরা করি না। মা বললে একটু জলের বোতলে জলটা ভরে দিত, এত অশ্রদ্ধা করে ভরি, অর্ধেক জল বোতলে ঢুকলো, অর্ধেক জল বাইরে পড়লো, ওখানে কলতল থেকে জল এনে দে, এত মুখটা সেই বেঁকিয়ে জলটা আনি না, বিরক্ত হয় না, বিরক্ত হলে হবে না। ওটাকেও কিন্তু নিজের ধর্ম মনে করতে হয়। মা যখন বলেছে এই কাজটা আমাদের করতে হবে এবং সারা জীবন কিন্তু পবিত্র মনে কাজ করতে হবে, তাহলে সেটাই কি হবে, ধর্ম হবে। 3 নাম্বার কি গেল, প্রথম কি গেল, তাহলে মনে রাখতে হবে এগুলো। প্রথম গেল কি গায়ের জোর বাড়াতে হবে, 2 নাম্বার
মনের জোর বাড়াতে হবে। 3 নাম্বার কি হলো? বুদ্ধি, এই যে উপস্থিত বুঝলি তো, যে কীভাবে বন্ধুর টাকাটা পরিশোধ করবো। ঝগড়াঝাটি কিচ্ছু করলো না, দেখ না ঝগড়াঝাটি না মারামারি কিচ্ছু না, ওকে ওরই জালে কিন্তু ফাঁসিয়ে ওর কিন্তু বন্ধুকে বিপদ থেকে উদ্ধারটি করে দিল। আর 4 নাম্বার করতে হবে আধ্যাত্মিক শক্তি বাড়াতে হবে, মানে প্রত্যেক দিন ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, ভগবান আমি যেন ভালো করে পড়াশোনা করতে পারি, সকলের যেন মঙ্গল হয়, এইটুকু কিন্তু বলতে হবে, এই প্রার্থনাটি কিন্তু করতে হবে। 4টে জোর আমাদের প্রত্যেক দিন প্রতিনিয়ত অভ্যাস করতে হবে, একদিনে হবে না, ঠিক আছে? তাহলে আত্মবিশ্বাস বাড়াবার প্রথম ধাপ গেল কিছু আমরা শক্তি বাড়াবো। শক্তি কী বাড়াবো বললাম আবার? প্রথম বললাম গায়ের শক্তি বাড়াবো, 2 নাম্বার মনের শক্তি বাড়াবো, 3 নাম্বার হচ্ছে বুদ্ধির শক্তি বাড়াবো, আর 4 নাম্বার হচ্ছে আমাদের আধ্যাত্মিক শক্তি। পুজো পাঠ করতে হবে অবশ্যই, যখন পুজো হবে মন্দির হবে উপোস করবে সব করবে, কিন্তু কখনো যে কষ্ট দিয়ে নয়, অন্যকে কিন্তু কষ্ট দিয়ে নয়। এবং প্রত্যেক দিন ঠাকুরের কাছে উঠে এই প্রার্থনাটি করতে হবে, যেন পৃথিবীর সবাই ভালো থাকে আর আমার একটু বুদ্ধি হয়, আমি যেন ভালোভাবে চলি, ব্যাস এটি করতে হবে। এবার 2 নাম্বার স্টেপ, প্রথম গেল কি শক্তি বাড়িয়ে নিলাম, এবার কি করতে হবে? এবার আমাদের মধ্যে যেগুলো খারাপ খারাপ চিন্তা, সবসময় কি বললাম, ওই নেগেটিভ চিন্তা করি আমরা, ওইগুলো কিন্তু আমাদের দূরে সরাতে হবে। একটা রাজা ছিল, রাজা একদম পুরো টাক পড়ে গেছে, যেমন হয় একদম পুরো টাক, কিন্তু টাকে তেল লাগালে কি তেল চুল গজায়? গজায়। ওর টিভিতে অ্যাড দেখা গেলো ফালতু, কিন্তু রাজা কিন্তু একটা দেশের রাজা, তার টাক পড়ে গেছে, সে খুব বিমর্ষ, যত তার ডাক্তার আছে বদ্যি আছে সবকে ডেকে নিয়ে এসছে, ডেকে নিয়ে এসে বলছে আমার কিন্তু টাকে চুল গজাতেই হবে, তোমরা কিছু আবিষ্কার করো। ওরাও ভালো করে জানে যে টাকে কোনদিন চুল গজাবে না, রাজা বলছে তাও চেষ্টা করছে, এই তেল ওই তেল বানাচ্ছে, কিন্তু আলটিমেটলি চুল আর কিছুতেই গজাচ্ছে না। শর্ত কি দিয়েছে, যে চুল না গজায় সব কটাকে জেলে পড়বো। এই করে করে দেশের গণ্যমান্য বিজ্ঞানী ডাক্তার সব কোথায় ঢুকেছে এখন? সব জেলে। মন্দির দেখলে তো মহা বিপদ, দেশ চলবে কিভাবে? তখন মন্দির একটা বুদ্ধি করবে, সে কোত্থেকে একটা তেল নিয়ে আসছে, রাজা আমি একটা আপনার জন্য তেল নিয়ে এসেছি, ম্যাজিক তেল, প্রত্যেক দিন চান করে হাতে 2 ফোঁটা করে নেবেন, নিয়ে টাকে লাগাবেন। যখন লাগাবেন তখন বাঁদরের কথা চিন্তা করবেন না। কি বলবেন? বাঁদরের কথা চিন্তা। আমি বলছি এই আবার কীরকম তেল? বলছি না ম্যাজিক তেল, এটাই নিয়ম, যে মাসে 1 দিন লাগাতে হবে, সেদিনকে সুন্দর করে চান টান করবেন, সাবান টাবান শ্যাম্পু দিয়ে, তারপরে 2 ফোঁটা তেল নেবেন, তেলটা হাতে নিয়ে বাঁদরের চিন্তা করবেন, নিয়ে তারপর দিন থেকে শুরু করবে, যে চান টান করে এসছে, হাতে তেল নিয়েছে, মন্ত্রী কি বলেছিল, কি বলেছিল, হয়ে গেল। কি চিন্তা করে নিল? কাকে চিন্তা করলো? বাঁদর। আর কাজ করবে? তেল ফেলে দিল, করলো না? আবার 1 মাস পর গেছে, আবার ঠিক চান টান করে এসছে, আবার হাতে তেল নিয়েছে, মন্ত্রী কি বলেছিল, আবার বন্ধ চিন্তা হয়ে গেল, তাই না? আবার চলে গেল। তাহলে ও যদি অন্য চিন্তা করতো, তাই না, যে বাঘের চিন্তা করব, সিংহের চিন্তা করব, তাহলে তো ওই চিন্তাটা মাথার মধ্যে আসতো না। আমাদের মনের মধ্যে কি হয়েছে, সবসময় খারাপ চিন্তা, নেগেটিভ চিন্তাগুলো ঢুকিয়ে দিয়েছে, তোর দ্বারা কিচ্ছু হবে না, স্কুলে স্যার বলছে, বাড়িতে মা বলছে, তো একটা গাধা, তোর মাথায় গোবর পড়ে আছে, বলে না, তোর দ্বারা এই যে সারাদিন তো আমাকে ওটাই বলছে, যখন অঙ্কটা করতে বলছি, আমার মাথায় তো গোবর পড়া আছে, চিন্তা কোনটা করছে, আমার মাথায় গোবর পড়া আছে, আমার আঁকাটা দিয়েছিল আঁকতে নিউটন, আর্টসোলার মতো হয়ে গেছে, তাহলে আমার দ্বারা কি আঁকা হয়, ও ভালো আঁকা শেখে বলে আঁকতে পারে, এইটা সবসময় নেগেটিভ, রাজার মতো হলে হবে না। তো রাজাকে ওই বাঁদরের চিন্তা করতে বারণ করেছিল, ও কোনটা চিন্তা করছে বারবার, ওইটাকে চিন্তা করছে। আমাদেরও মনের সেই একই অবস্থা হয়ে যায়, যে আমরা যেটা ভাবি যে এটা আমি চিন্তা করব না, ওইটাই কিন্তু আগে আমার মধ্যে আসবে। তার জন্য আমাদের কি নিয়ে আসতে হবে? 3 নাম্বার স্টেপ, ইতিবাচক চিন্তা, মানে কি ভালো, আমি পারবো। এটা একটা গল্প আছে, একটা ইন্টারভিউ হচ্ছে, চাকরি হবে, একটা ইন্টারভিউ হচ্ছে, ইন্টারভিউতে প্রশ্ন করেছে কি, যে একটা 10 তলা বিল্ডিং আছে, 10 তলা বিল্ডিংয়ের ওপরে তুমি আছো, সেই বিল্ডিংয়ে আগুন লেগে গেছে। কি বললো? তুমি চিন্তা করো যে তুমি একটা 10 তলা বিল্ডিংয়ে আছো, সেই বিল্ডিংয়ের ওপরে আগুন, বিল্ডিংয়ের নিচ থেকে আগুন লেগেছে, আগুন লাগলে লিফট ব্যবহার করা যায় না, ঠিক আছে? যখন তুমি আগুন লাগে বড় বিল্ডিংয়ে, লিফট ইউজ করা যায় না, তুমি লিফট ব্যবহার করে আসতে পারবে না, সিঁড়িও বন্ধ হয়ে গেছে, আর ঝাঁপালে কি হবে,
মরে যাব। তাহলে তুমি কি করে বেঁচে ফিরবে? বলতে পারছেন কেউ? প্রথম জন, দুজন, তিনজন, কেউ বাঁচবি বল দেখি? লিফট ইউজ করতে পারবি না, সিঁড়ি ভেঙে গেছে আর ঝাঁপ দিলে মরে যাব। হ্যাঁ, 911 কল করতে, ও বাঁচবে কী করে? মোবাইলও নাই ধর, আমি ধর 100 জায়গায় কথা বলছি, তখন মোবাইল নাই, 911, ঠিক আছে, কেউ পাচ্ছে না। লাস্টে দল বেঁধে যে নিচ্ছিল পরীক্ষা তার কাছে গিয়েছে, যে আপনি উত্তরটা বলুন কী হবে। যে কোনো তো উপায় দেখছি না। প্রশ্নটা কী বলেছিলাম? যে মনে করো তুমি একটা 10 তলা বিল্ডিং, মনে করলাম না আমি, মনে করলাম না আমি, ওই যে আগে থেকে আমরা সব মনে করে রেখেছি। এবং কি মনে করে রাখি? যেগুলো আমার খারাপ 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 খারাপ, সব সময় কি আনতে হবে? একটা ভালো ইতিবাচক। না পারি, পারবো, ঠিক আছে, মা এটা বললো, চেষ্টা করি না। আজকে মা বললো মশাইটা বোঝাতে, চেষ্টা করি না, হবে খানি পুটলি মতোই হবে। কিন্তু প্রথমে কি বললি? ও আমার দ্বারা হবে না, আমি পারবো না, তুমি করো বাবা। এই যে প্রথমে তুই কি বলে দিলি? পারবো না, এইটিতে হবে। মা বললো, দেখি না কী রকম, কী হাতি ঘোড়া ব্যাপার, মা পাচ্ছে, আমি পারবো না। ঠিক আছে, এই যে পজিটিভ জিনিসটা নিয়ে আসতে হবে। ধরো অন্ধকার ঘরের সামনে গেছিস, তুই ওই অন্ধকার অন্ধকার অন্ধকার, আলো হয়ে যাবে? একটা দেশলাই কাঠি জ্বাললে কি হবে? মুহূর্তের মধ্যে। কিন্তু এই একটা দেশলাই কাঠিকে জ্বালতে হবে আমাদের। প্রত্যেক দিন এই অভ্যাসটা কিন্তু আমাদের করতে হবে। প্রথম কি করতে হবে? আত্মবিশ্বাস বাড়াতে হবে, আত্মশ্রদ্ধা, নিজেকে ভালোবাসতে হবে আগে। ভগবান টগবান সব পরে হবে বলছে। আমি কি বলছে? যার নিজের ওপর বিশ্বাস নেই সে হচ্ছে নাস্তিক, আর যার নিজের ওপর বিশ্বাস সে কি হচ্ছে? আস্তিক। আর যার নিজের ওপর বিশ্বাস নাই তার ভগবানেও বিশ্বাস কোনো কালে আসবে না। বিপদে পড়লে কি বলবো? ভগবান তুমি আমার কি করলে, তাই না? কি মনে হয়? ভগবানের একটাই কাজ, আমাকে বিপদে ফেলা, সবসময়, মনে হয় না? তার মানে কি? তোর নিজের প্রতি বিশ্বাস ছিল না, তুই ভুল পথে চলেছিস, তোর আত্মবিশ্বাস নেই বলে তুই ভুল পথে গেছিস। ভগবান এসে তোকে ওইখান থেকে উদ্ধার করবে তা নয়। আমাদের এত সুন্দর সুপার কম্পিউটার ব্রেন দিয়েছে একটা চিন্তা করার জন্য, তাই না? কম্পিউটার কে বানিয়েছে? মানুষ? না কম্পিউটার মানুষ বানিয়েছে? আমরা কম্পিউটার বানিয়েছি। তাহলে আমাদের ব্রেন কিন্তু ওর থেকে বেশি উন্নত। এইটা আমরা কোনো কালেই ভাবি না। সবসময় কম্পিউটার আমাদের চালাচ্ছে, তা কেন হবে? চালাচ্ছে না, আমরা কম্পিউটারকে চালাই, আমরা কম্পিউটার আবিষ্কার করেছি। বুঝে গেছে? 2 নাম্বার মেন প্রবলেম কি? এটা আত্মবিশ্বাস গেল। তাহলে মনের জোর কি হবে? প্রত্যেক দিন নিয়ে আসতে হবে। আর কি করতে হবে? প্রত্যেক দিন যখন সময় পাবি ভালো বই পড়তে হবে। আর প্রথম গেল কি? আত্মবিশ্বাস। 2 নাম্বার কি আনতে হবে বলেছি? কি বলেছি? 2 নাম্বার মনের জোর টোর হলো, সাহসিকতা আনতে হবে, মনে সাহস আনতে হবে, মনের জোর, ভগবানের নাম গান করতে হবে। তারপরে কি বলেছি? নেগেটিভ চিন্তা করলে হবে না, সবসময় ভালো চিন্তা করব, পজিটিভ চিন্তা করব। আর 4 নাম্বার স্টেপ কি হবে এবার? প্রত্যেক দিন ভালো বই পড়তে হবে, ভালো সদ্গ্রন্থ, বিশেষ করে স্বামীজির বই আমি দিয়ে যাবো আস্তে আস্তে। আজকে প্রথম দিন, আজকে একটা বই দেবো, ওখানে দেখবি ঠাকুর মা স্বামীজির বাণী লেখা আছে। শুধু পড়লে হবে না, দেখ প্রত্যেকের হাতে একটা করে ছবি দিয়েছি, অনেকের অলরেডি ভাঁজ হয়ে গেল, তাই না? অনেকের হাওয়া করে করে এই করে করে ভাঁজ হলো। ঠিক আছে, এই ছবিটার গুরুত্ব বুঝতে হয়। এই ছবিটা এসে দিলাম কেন? ঠিক আছে, প্রত্যেক দিন আজকে গিয়েই বাড়িতে যে যেখানে পড়াশোনা করিস তার সামনে ছবিটাকে চিটিয়ে রাখবি। ঠিক আছে, আবার একটু বড় হবি, আরো বড় ছবি কিনবি। প্রত্যেক দিন যখন পড়তে বসবি, এবার আমাদের মেন প্রবলেম যেটা হয়, আমাদের একাগ্রতার অভাব। আত্মবিশ্বাস খুব, সব পারবো, একদম দারুণ আত্মবিশ্বাস, কিন্তু পড়তে বসে আমাদের আর পড়াশোনাতে কি হচ্ছে? মন বসছে না। লাস্টে কথা বলছো কেন? শুনতে না ভালো লাগে চলে যেতে পারো, ঠিক আছে? বসে থাকবে না, যে কথা বলো বুঝবে না, বাকিরা শুনছে। মেয়েগুলোই ভালো, ছেলেগুলো দিন দিন অধঃপতনে যাচ্ছে। আর বার মনে রেখো, যা প্রত্যেকটা মেয়ে দেখ সুন্দর, চুপচাপ শুনছে। নিজে শুনলে নিজের ভালো হবে, 2 দিন পর নিজেরা বুঝবি। আর যদি না ভালো লাগে জোর করে কেউ আসবে না, সবাইকে বলা থাকবে, ঠিক আছে? স্যার যদি জোরও করে তা বলে না আসবো না, কোনো ব্যাপার না। আমার এখানে যদি 5 জন আসে, 5 জনকেই আমি বলবো। আমারও স্কুলে 1500 ছেলে মেয়ে পড়ে, 100 জন অ্যাটেন্ড করে, আমি কাউকে জোর করে রাখি না।
এমনও ছেলে আছে 5 কিলোমিটার নদী পেরিয়ে আসে নৌকা করে এই পাঠযোগ্য অ্যাটেন্ড করতে, ক্লাস 8-এ পড়ে ছেলেটা। এরকম ছেলেও আছে। আবার স্কুলের পাশের ছেলে আছে, আসে না। সুতরাং এটা কিন্তু জোর কিছু নয়। যে চাইবি যে আমি ভালো হব, ভালো করে পড়াশোনা করব, ভালো পথে চলবো, তারা এখানে আসবে। ঠিক আছে, কাউকে কোনো জোর নেই। ঠিক আছে, স্যারকেও বলা থাকলো, কাউকে জোর করা দরকার নেই। 5 জন 2 জন 1 জন এলেও আমি তাকেই বলবো। একজন ভালো হলেই আমার একটা আনন্দ হবে। আমি ওই ছুটি থেকে আসবো ধর মাঝে মাঝে। ঠিক আছে, তাহলে কথা বলবে না, কথা শুনতে হবে। নেক্সট যেটা করতে হবে, দেশের প্রতি কিন্তু ভালোবাসা। যেটা আজকে তোরা দিনটা যে পড়ছিলিস না, প্রথমে জিজ্ঞেস করলাম যে দেশের প্রতি কিন্তু আমরা অত্যন্ত কী হয়ে গেছি, উদাসীন। দেশ সম্বন্ধে আমরা জানি না। দেখ, প্রথমে যখন ওই ম্যাডাম স্বদেশ মন্ত্র পাঠ করলো, প্রথম লাইনে কী ছিল, হে ভারত ভুলিও না। তাহলে এখানে ভারতটা কে বল দেখি? ভারত ভুলিও না, ভারত তো একটা দেশ। ভারত আবার কি করে ভুলবে, একজন মনে রাখবে? তাহলে এই ভারতটা কে বললো এখান থেকে? একজন বলেছে, বল বল না, জোরে বল না। ভুল হলে কি হবে? এই যে স্বামীজি কি বলেছে, ভুল হলে হবে? বল বল বল। হ্যাঁ, ভারত মাতা। ঠিক আছে, খুব সুন্দর। এইখানে প্রথম লাইনে যে ভারত, দেখবি যখন পড়বি স্বদেশ মন্ত্রটা, পদে আমি দিয়ে যাবো, মনে মনে পড়বি প্রতিদিন। এই ভারত শব্দ সব থেকে বেশি লেখা আছে। ভারত হচ্ছে আমরা, ভারত হচ্ছিস এই তোরা। আমাদেরকে বলছে, আমাদের আমাদের সবাইকে নিয়ে হচ্ছে ভারত। ভারত একটা কিন্তু ভূখণ্ড নয়, একটা মাটি ইট কাঠ পাথরের কিন্তু অংশ নয়। আমাদের সবাইকে নিয়ে কি তৈরি হয়েছে? ভারতবর্ষ তৈরি হয়েছে। তাহলে প্রথম নিয়ে আসতে হবে নিজের প্রতি শ্রদ্ধা, অন্য কারোর প্রতি নয়। নিজেকে আগে ভালোবাসতে হবে। নিজেকে ভালোবাসলে কি হবে? অপরের প্রতি আমাদের শ্রদ্ধা আসবে। মিটে গেল। 2 নাম্বার, কার প্রতি আনবো শ্রদ্ধা? নিজের দেশের প্রতি শ্রদ্ধা আনবো। আজকের দিনটা কি, এটা কিন্তু আমরা কেউ জানছি না। ওই স্যাররা বলেছে, সকালবেলা ঠান্ডা ঠান্ডায় গেলি, একটা পতাকা উত্তোলন হলো, জাতীয় সঙ্গীত হলো, 2 জন নাচ গান করলো, কিন্তু দিনটা কি? দিনটা হচ্ছে ভারতকে ভালোবাসার দিন। তা আমরা করছি না। দেখবি রাত্রেবেলায় দেখবি এদিক ওদিক বক্স বাজে, পিকনিক হবে, ফিস্ট লাগিয়ে দেবে, ফিস্ট, তাই না? 15ই আগস্ট করতে হবে, ফিস্ট করতে হবে। 26 জানুয়ারি ফিস্ট করতে হবে। রাত্রেবেলায় একদম মাংস মদ দিয়ে ফিস্ট হচ্ছে, তাই না? কোন অধঃপতনে আমরা যাচ্ছি। নিজের দেশ কত কষ্ট করে আজকে আমরা স্বাধীন হয়েছি, সেই দিনটা অন্তত ছাড়তে রে বাবা। আনন্দের দিন, কিন্তু ওইভাবে আনন্দ করার দিন নয়। আমাদের এটা উদযাপন করার দিন, যে দেশ কীভাবে স্বাধীন হয়েছিল না হয়েছিল এটা জানার দিন। 2 নাম্বার কী গেল? প্রথম হচ্ছে নিজের প্রতি শ্রদ্ধা, 2 নাম্বার দেশের প্রতি শ্রদ্ধা, 3 নাম্বার কার প্রতি শ্রদ্ধা? বাবা মা গুরুজন আত্মীয় সবারই প্রতি শ্রদ্ধা আনতে হবে। আমাদের বেদে উপনিষদ কি লেখা আছে? মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব, অতিথি দেব ভব। 4 জনকে আমাদের দেবতা মনে করতে হবে। প্রথম কে আছে? প্রথমে হচ্ছে মা বাবা। 2 নাম্বার শিক্ষক, যে তোকে পড়াচ্ছে, স্কুলে হোক, টিউশনে হোক, বাড়িতে হোক, সে শিক্ষককে সম্মান করতে হবে, যেমনই হোক সম্মান করতে হবে। আমরা কিন্তু এই সম্মানটা হারিয়ে মা বাবাকেই সম্মান করছি না, তো শিক্ষক তো অনেক দূরের কথা। অনেক জায়গাতে আমরা কি দেখছি, শিক্ষক শিক্ষিকাদেরকে আমরা হেনস্থা করছি, অসম্মান করছি, কটু কথা বলছি, কখনোই না। ঠিক আছে, প্রথম কি গেল? মাতৃদেব হব, মাকে দেবতা মনে করতে হবে। 2 নাম্বার পিতৃদেব হব। প্রথম দেখ, কাউকে বললো না যে একে 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 ভগবান মানো, ওকে ভগবান বলছে না। প্রথম 2 জনের নাম করে দিল, কে কে? মা আর বাবা। 3 নাম্বার কার স্থান দিয়েছে? গুরু, শিক্ষক শিক্ষিকা। মা বাবার পর যে তোর উন্নতিতে কোনো হিংসা করে না, সে হচ্ছে তোর টিচার। এটা স্কুলের হোক, প্রাইভেট টিউশন হোক। যদি ক্লাসে খুব ভালো রেজাল্ট করিস, তোর বলবে অঙ্কের টিচার, বাহ বলে অঙ্কে বেশি পেয়ে গেল রে, বলে কোনে, কত আনন্দ হয়, তার না? বাহ দেখ কত ভালো করেছে রেজাল্ট, কত আনন্দ হয় আমাদের। শিক্ষক, মা বাবার পরে শিক্ষক শিক্ষিকা। তোর রেজাল্টে কিন্তু কোনোদিন তোর পাশের বাড়ি কাকিমা খুব দুঃখ পেতে পারে, তার মেয়ে হয়তো কম পেয়েছে আর তুই হয়তো বেশি পেয়েছিস, ও কিন্তু রেগে যেতে পারে। কিন্তু তোর মা বাবা কোনদিন রাখবে না, আর তোর শিক্ষক শিক্ষিকা কিন্তু কোনোদিন রেগেও যাবে না, হিংসা করবে না। আর 4 নাম্বার কাকে দেবতা মনে করতে হবে? অতিথিকে মনে করতে হবে। কিন্তু এই কথাটা মানে আছে বা উল্টো। ভব মানে হচ্ছে হওয়া, মাতৃদেব ভব মানে মাকে দেবতা হতে হবে।
বাবাকে দেবতা হতে হবে, শিক্ষককে দেবতা হতে হবে, আর অতিথিকেও দেবতা হতে হবে। অনেক ক্ষেত্রে আমরা কিন্তু মা বাবার দায়িত্বগুলো পালন করছি না। ছেলে মেয়ে কিছু জিজ্ঞেস করতে আসছে, মা হয়তো মোবাইল খোঁজা যায়, যা দেখো এখান থেকে। ক্লাসে গিয়ে শিক্ষক পড়াচ্ছে না, তা সেই শিক্ষককে সম্মান করতে ভালো লাগবে? সত্যি কথা বলা একবার, যে পড়ায় না, শুধু মারে, শুধু বাজে বাজে কথা। আমরাও তো মারি অনেক ক্ষেত্রে, কিন্তু যে শিক্ষক ভালো করে পড়ায় সে দুঘা দিলেও কিন্তু মনে খুব দুঃখ হয় না, তাই না? যে স্যার তো ভালোর জন্যই মেরেছে, ভালোর জন্যই বকেছে। যে পড়ায়ও না, কিছুই না, স্কুলে আসে না, নিয়ে খুব মারছে, বকছে, ভালো লাগবে? ভাল লাগবে না। তার শিক্ষক হলেও কিন্তু তাকে আমি দেবতার মতো সম্মান করতে পারছি না। অতিথি এমন এলো, সব তো নেড়ে ঘেঁটে ছিঁড়ে ছুঁড়ে দিচ্ছে, ভালো লাগবে? কখন যাবে রে বাবা, এ তো খুব বদমাইশ ছেলে বাবা। তাহলে অতিথিকেও কি হতে হবে? দেবতা। উভয় কিন্তু আমিও যেমন ওকে সম্মান করব, আমি শিক্ষক হিসাবে তোরা যেমন আমাকে সম্মান করবি, আমাকেও কিন্তু সেই সম্মানের জায়গাটা করতে হবে, তৈরি করতে, উভয়। বুঝে গেছে? এই কটা আমাদের আত্মবিশ্বাস বাড়াবে। আর লাস্ট হচ্ছে কি, পড়াশোনা করতে গেলে আমাদের যেটা মেন প্রবলেম হয়, মন বসছে না, তাই না? যে সন্ধ্যেবেলা গিয়ে পড়তে বসে, মা বলে এই যা রে মুড়ি খাওয়া হলো, পড়তে যা, মুড়িটা আস্তে আস্তে খাস করে সন্ধ্যেবেলা। আর সন্ধ্যা হলে মুড়ি খাওয়ার ইচ্ছা হয় দেখি, তাই না? তাহলে কি মুড়িটা অনেকক্ষণ ধরে খাওয়া যাবে, তাহলে পড়তে বসে দেরি হবে। হ্যাঁ বলেছে, সত্যি কথা বলেছে, হবে এটা। যে অন্য কিছু খেয়ে তাতে খাওয়া হয়ে যেত, সন্ধ্যেবেলা মুড়িটা নিয়ে বসলে বেশ আধ ঘন্টা 1 ঘন্টা ওই সিরিয়ালটাও দেখা হবে, নিয়ে গিয়ে যখন পড়তে বসছে আর মন বসছে। প্রথম কথা, আমাদের পড়তে বসাটা ভুল হয়ে বসি। কখন ওই বইটা নিয়ে এমনি করে পড়তে বসবো, প্রথমে বই নিবি, যা পড়বি বইটা নিবি, চুপচাপ বসে থাকবি। কী করবি? চুপচাপ। মা বকুক, আওয়াজ হচ্ছে না কেন, বকুক। 2 দিন 3 দিন বুঝবি কী করছে আমি। 5 মিনিট 10 মিনিট চুপচাপ বসে থাক, দেখবি কী হবে, মন তোর ঘুরে বেড়াচ্ছে। ওই স্কুলের বাইরে আজকে ফুচকার চাটটা ভালো ছিল রে, আজকে দুধের টকটা আজকে খাওয়া হয়নি, কাল খাবো। মন ওইখানে, প্রাইভেট টিউশনিতে এই গল্পটা হচ্ছিল, মাঠে ওই খেলাটা হচ্ছিল, ক্লাসে ওই গল্পটা হচ্ছিল, মন কি হচ্ছে, চারিদিকে ছড়িয়ে আছে। নিয়ে আমরা কি চাইছি, ওই মনটাকে নিয়ে এবার পড়াশোনা করব, হবে? আতস কাজ দিয়ে কেউ কাগজ পড়েছিস কোনদিন? হ্যাঁ হ্যাঁ পড়ি, এই ঠিক পড়িস। কী করে পড়াস বল দেখি তা? আতস কাজ ধরলেই পড়ে যাবে কি বলতো বাবু? কখন পড়বে বল দেখে? হ্যাঁ, আরে আতস কাজ দিয়ে যখন দিবি একটা বিন্দুতে জানতে হয়, তাই না? অনেক বড় হয়ে আছে, আতস কাছে এই ফেলছিস, আলো পড়ছে, এইরকম গোল হয়ে আছে, যখন একদম ছোট্ট বিন্দু হয় তখন কি হচ্ছে, কাগজ একদম জ্বলতে লাগছে। তাহলে এই আগুনে কেন পুড়ছে না? সেটা এক সূর্যের তাপ, তাই না? তাহলে আতস কাজ কী করছে, ওই গোটা আলোটাকে নিয়ে এসে একটা বিন্দুর মধ্যে ফেলছে, তাহলে কি হচ্ছে, তেজটা বেরোচ্ছে, তাই না? সে একই সূর্যের তেজ। আমাদের মনটা কীরকম, এই সূর্যের আলোর মতো চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। ভালো কাজ হবে? হবে না। যখন ওই সূর্যের তেজটাকে এক জায়গাতে নিয়ে এসে ফেলবো, তখন কি হচ্ছে, একটা বিন্দু ভাব। এত বড় সূর্য কাগজটা পড়াতে পারছে না, সেই সূর্যের আলোটাকে যখন আমরা একটা বিন্দুতে নিয়ে আসছি, কি হচ্ছে, সে অল্প ছোট্ট একটা বিন্দু কি হচ্ছে, একটা কাগজকে পুড়িয়ে দিচ্ছে, হাতের চামড়াকে পুড়িয়ে দিচ্ছে। তো কতটা তেজ ভাব। আমাদের মনটাও ঠিক তাই। আমার কি করতে হবে, মনটা চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে, কুড়িয়ে 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 আনতে হবে। চুপচাপ বসে থাকবি, একটু স্বামীজির কথা ভাববি, ভালো লাগছে না, স্বামীজিকে বিরক্ত লাগে, ওর কে বটে চিনি না, পড়তে পড়তে চিনবি। ঠিক আছে, আমার মা কালীকে ভাল লাগে, আমার কৃষ্ণকে ভাল লাগে, আমার গোপালকে ভাল লাগে, বা আমার ওই দার্জিলিংয়ের পাহাড় গেছিলাম একবার, ওইটা খুব ভালো লাগে, বা দীঘা গেছিলাম, সমুদ্রটা খুব ভালো লাগে। বসে তাই চিন্তা কর, যার যেটা ভালো লাগে, খারাপ চিন্তা করবি না। ফুচকার দোকানে ফুচকা চিন্তা করবি না, ভালো কিছু একটা, সে দেবদেবী হোক, আবার কোনো হিরোকে ভাবছিস, হিরোইনকে ভাবছিস, ওই সিনেমাটা তা না, যেটা তোর মনকে শান্ত রাখবে। কোনো দেবদেবী হোক, কোনো ভালো দৃশ্য হোক, তুই ভালো আঁকিস হয়তো, ওই আঁকাটা ওদিন এঁকেছিলাম, খুব ভালো লেগেছিল আমার, সে আঁকাটাই চিন্তা কর। দেখ, চিন্তা করতে 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 কী হবে, এক সময় তোর মনটা যেটা ছড়িয়ে ছিটিয়ে ছিল, তুই এক জায়গায় চলে এসছে, হয়তো ঠাকুরের কাছে চলে এসছে, বা সে আঁকার কাছে এসছে, বা যেটা আমি চিন্তা করছি সুন্দর একটা সিনারি, সেই বট গাছের তলায় বসেছিলাম, গল্প করছিলাম, চিন্তা করছি, ওইখানে তোর মন চলে এসছে। এইবার তুই পড়াশোনা শুরু করে দে, দেখ চট করে তোর পড়াশোনা হবে। আর আমরা ভুল করি, ওই যে বাড়িতে কী বলছে, মন দিয়ে পড়ে, মা রান্না করতে বলছে,
শুনতে পাই যে রান্নাঘর থেকে, বলে না রান্না করছি আওয়াজ যায় যেন, আমাদেরকেও বলতো, তোরাও শুনছিস, তার আগেও শুনেছি একই ব্যাপার। তাহলে এইবার কিন্তু যখন ঘুরিয়ে প্রশ্ন করবি, মা মন দিয়ে কীভাবে পড়বো, আর বড় বড় কথা বলছিস, হ্যাঁ না পর মন দিয়ে, আর কিন্তু উপায়টা বলে দিচ্ছে না। এইখানে আমাদের স্বামীজিকে পড়তে হবে যে কিভাবে মন দিয়ে পড়বো। তাহলে মন দেওয়ার উদ্দেশ্যটা কি বললাম, ওই তাকাস না দিকে, মন নাই, আমার দিকে মন দাও, ঠিক আছে, ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে। ওকে নিয়ে যাও এখান থেকে, ধরো এখানে যাও, এদিকে করো না, এক জায়গায় বসো না, যাও। তাহলে যে মনটা আমাদের ছড়িয়ে ছিটিয়ে ছিল তাকে আমরা কি করলাম, প্রথমে এক জায়গাতে নিয়ে এলাম। প্রথম কিন্তু পড়লাম না, 5 মিনিট 10 মিনিট যদি চোখ খুলে হয়, চোখ খুলে চোখ বন্ধ করে হয়, এইটা আমরা কি বলি, এটাকে যেমন ধ্যান বলি আমরা, তাই না? যেমন কি বলছি, ধ্যান। ধ্যান চোখ খুলেও হয়, চোখ বুঝেও হয়, এমন নয় তোকে চোখ বুঝেই ধ্যান করতে হবে, বুঝে গেছে? ধ্যান করার উদ্দেশ্য কি হলো তাহলে? ধ্যান আমরা কি জন্য করবো বল দেখি? মনটাকে স্থির করার জন্য। মন অস্থির হলে কিন্তু সেই মন দিয়ে কোনো কাজ হবে না। যাই করবি, তুই এটা আঁকতে বসেছিস, তুই গান করতে বসেছিস, চঞ্চল মন নিয়ে তোর গানের রিডই বাজবে না, সুরই উঠবে না। ভালো আঁকিস, কেউ হয়তো আঁকছিস, মনই বসে নাই, তাহলে আঁকাটা তোর বাজে হবে, রং বাজে হবে। যখন ভালো মন নিয়ে কাজটা করবি তখন কিন্তু দেখ, একবার হিন্দি গান শুনছিস, একবার শুনে কি হচ্ছে, মুখস্থ হয়ে গেল, হয় না? কী করে হলো? হিন্দি আমাদের ভাষাই নয়, একবার দুবার শুনেছি, এত সুন্দর সুর অবধি বলে দিচ্ছি, তা কতটা তুই মন দিয়ে শুনেছিস ভাব। তাহলে এই মন দিয়ে একটা ভালো পড়তে পারবো না আমরা, হতে পারে? তাহলে একবার শুনে যদি হিন্দি গান মুখস্থ করতে পারি, তাহলে দুবার পড়ে আমার ইতিহাসটাও মুখস্থ হবে। একই তো মন, মন কি অন্য আছে? যখন বন্ধুর সঙ্গে গল্প করব তখনও মন দিয়ে শুনবি। মা বলেছে ঘরটা মুছে দে, মন দিয়ে মুছবি, একদম। জলটা ভরে আনতে বলেছে, মন দিয়ে ভরবি। যে কাজটা করবি একদম মন দিয়ে। তুই বলি স্যার অত বন্ধুর সঙ্গে গল্প করে মন দেওয়ার কি আছে, তাই না? বন্ধু বক বক করছে, বক বক করবে, তা না। ওই যে মন তো আমাদের কটা আছে? মনে একটা। যে কাজে অভ্যাস করাবি মন অমনি হয়ে যাবে, অটোমেটিক দেখবি তুই সব কাজে তুই একই রকম মন দিতে পারছিস। আমরা ভাবছি বন্ধু গল্প করছে আবার মন দেবো কি, তা না। যে মন দিয়ে তুই গল্প করছিস, সেই মনটা দিয়ে তুই মাঠে খেলছিস, সেই মন দিয়ে তুই বাড়ির কাজ করছিস, সেই মন দিয়েই তুই কিন্তু পড়াশোনা করছিস। তাহলে মনটাকে ওইভাবে ট্রেনিং করতে হবে, সব জায়গাতে আমি মন দিয়ে শুনবো। যে আমি এখন বক বক করছি, মন দিয়ে শোনার চেষ্টা কর, ভালো লাগছে না, চেষ্টা করতে হবে, একদিনে হবে না এটা। প্রতিদিন আজ থেকে অভ্যাস করবি। আজ সন্ধ্যাবেলা যখন পড়তে বসবি, আজ থেকে এটা অভ্যাস করা শুরু কর। বই খুলে পড়বি না, 5 মিনিট 10 মিনিট 15 মিনিট আস্তে আস্তে বাড়াবি এটা, ঠিক আছে? এক সময় গিয়ে দেখবি পড়াশোনা তোর চটচট করে হচ্ছে, যে যেমন সে তেমন হবে। আগে 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 তো পড়া একবার পড়লি দুবার পড়লি মুখস্থ হয়ে গেলো, কাল গিয়ে বলছিস আর মনে থাকছে না। এতে আমাদের কি হবে? প্রথম হচ্ছে এই ধ্যান, প্রত্যেক দিন কিছু কিছু আমাদের যে একাগ্রতা, মনঃসংযম, ইংলিশ আমি বলি কনসেন্ট্রেশন, এটা 2 রকমের হয়, ঠিক আছে? একটা দেখবি কনসেন্ট্রেশন হচ্ছে কি, বা না চাইতে হয়ে যায়। আজকে টিভিতে ভালো সিনেমা দিয়েছে, মা বলে এ মন দিয়ে দেখ সিনেমাটা, কেউ বলে এ মন দিয়ে মোবাইলটা দেখতো, তাহলে আমাদের কিন্তু ওটাতে এমনি মন চলে আসে, তাই না? ওই মন দেওয়াতে কিন্তু আমাদের কোনো জোর দিতে হয় না মনকে, কিন্তু বললো মন দিয়ে পড়, ব্যাস তখনই মনটা ভেঙে গেল আমাদের। ওইখানে কিন্তু আমাদের জোর করে চেষ্টা করতে হয়। তাহলে আমাদের 2 রকমের কিন্তু একাগ্রতা। একটা কি বললাম, একটাতে আমাদের কোনো কষ্ট করতে হয় না, আরামসে আজকে মেলা দেখতে যাব, আজকে ঠাকুর দেখতে যাব, আজকে পিকনিক আছে, একদম ভোরবেলা ঘুম ভেঙে যাচ্ছে। আর অন্যদিন পড়ার জন্য ভোরবেলা কিন্তু ঘুম ভাঙে না, এই যে। তো ওটা তো এমনি এমনি হয়ে যাচ্ছে আমাদের। আর আরেকটা কথা কি বললাম, ওটা আমাদের কিন্তু চেষ্টা করতে হবে। এবং তার ধাপ কি বললাম, প্রথম ধাপ কি হলো, যে হুট করে আমরা পড়া শুরু করব না। বই নিয়ে যা যা পড়বি বইগুলো নিয়ে নিলি, নিয়ে এবার চুপচাপ খানিকক্ষণ বসে থাক। বসে থেকে এবার কি করতে হবে, চুপচাপ ধ্যান, চোখ বুয়ে বসে থাক, কিছু ভাবতে হবে, কিছু মন্ত্র বলতে হবে না। চুপচাপ তোর যাকে ভাল লাগে, যে ঠাকুরকে ভাল লাগে, যে ছবিটা ভাল লাগে, তাকে তুই চিন্তা কর। 10 মিনিট 5 মিনিট, প্রথম 5 মিনিট দিয়ে শুরু কর, দেখো মনটা দেখবি শান্ত হয়ে গেল। এইবার তুই পড়াশোনা শুরু কর, দেখবি এত সুন্দর পড়াশোনা হবে, তোর কত মনে থাকছে। আগে এত চঞ্চল হয়ে থাকতো, বিক্ষিপ্ত হয়ে থাকতো, সেগুলো আস্তে আস্তে কিন্তু কমতে লাগবে। কেউ কিছু একটু বললে একদম মেজাজ একদম তিতিক্ষি হয়ে উঠবে, এই মা একটু বললো, দেখবি তোর মন কত শান্ত হয়ে যাচ্ছে, মা বললো ঠিক আছে। নেক্সট কী করতে হবে আমাদের, রাগ নিয়ন্ত্রণ করতে হবে। কার রাগ খুব বেশি বল দেখি, একটু রেগে যাস, হাত তোল দেখি,
কেউ রাগি যাস না, তাই হয় সবারই রাগ বেশি আছে এখানে, ঠিক আছে? রাগ কিন্তু কি করতে হবে, আমাদের কন্ট্রোল করতে হবে। রাগ কন্ট্রোল করতে না পারলে কি হয়, একটা গল্প বলি। একটা ছেলে ছিল এরকম, খুব দুরন্ত তোদের মতোই, এবং প্রচণ্ড রাগ, রেগে ভাঙে এই করে খারাপ কথা বলে। ওর বাবা বললো ঠিক আছে, ওকে এক ব্যাগ একটা ব্রেক দিয়েছে, একটা হাতুড়ি দিয়েছে, আর বাগানের মধ্যে একটা বড় পাটা আছে। বলছি তুমি দিনে যতবার রাগ করবে ততবার একটা করে পেরেক ওখানে পুঁতে আসবে। প্রথম দিন 100খানা পেরেক পুঁতে এসছে, এতবার রাগ করে যেতাম। বাবা বলেছে যতবার রাগ করবে, ছোট বড় যাই হোক, তুমি একটা করে পেরেক পুঁতে দিয়ে আসবে। প্রত্যেক দিন চলছে এরকম, চলছে ছেলেদের বিপদ ব্যাপার তো এটা। 100টা করে পেরেক আমার পুঁততে যদি হয় ডেলি, রাগ করবো না। তারপর 90টা হলো, 80টা হলো, 70টা হলো, করতে 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 একদিন কি দেখলো, ওকে আর একটাও কিন্তু পেরেক ওকে আর পুঁততে হয় না। ওর বাবা তখন কি বুঝলো, ছেলে কি করেছে আস্তে আস্তে রাগকে নিয়ন্ত্রণ করে নিয়েছে। আর রাগ করছে, চাইছে, খুব রাগ হয়েছে হয়তো, তাও রাগ করছে না, নিয়ন্ত্রণ করে নিয়েছে। এবার বললো বেশ ঠিক আছে, তুমি খুব উন্নতি করেছো, রাগ নিয়ন্ত্রণ করেছো, এবার বাগানে যাও, ওই পাটা যতগুলো পেরেক লাগানো সব তুলে নিয়ে এসো। ও সব তুলেছে। বলছে পেরেকগুলো যে তুললে দাগগুলো কি মিলিয়ে গেছে? মিলিয়ে যায় কি? মিলিয়ে যায় না, তাই না? তা রাগ করে আমরা কিন্তু দেখ ঘরে বাবা মা ভাই বোন পাশের বাড়িকে কত খারাপ কথা বলে দিই, বা দু ঘা হয়তো ভাইকে দিয়েও দিয়েছি। রাগ কমে গেলে কি সেই খারাপ কথাটা ঘাটা মিলিয়ে যাবে কি? মিলিয়ে যাবে না, তাই না? রাগ নিয়ন্ত্রণ করতে হবে। প্রত্যেক দিন ধ্যান অভ্যাস করলে কি হবে, সবাই সব কিন্তু ভুলে যাবে, কিন্তু কেউ কিছুই ভোলে না মনে হয়, তাই না? তোকে তো মাফ করে দিয়েছে, হয়তো তোকে ক্ষমা করে দিয়েছে, কিন্তু তুই যে খারাপ কথাটা মাকে বাবাকে বলেছিলিস, বন্ধুকে বলেছিলিস, সে কিন্তু ভুলে যায়নি। এটা কি ভুলে যায়নি। দেখবি একটু আবার কিছু হবে, তোর মনে আছে আগে তুই কথা বলেছিস আমাকে, এই কথাটা সব মনে আছে, মনে থাকবে, আমাদের তো মন এটা। সুতরাং যখনই রাগ হবে কতক্ষণ ওয়েট করবি, 20 সেকেন্ড ওয়েট করবি। কতক্ষণ বললাম? 20 সেকেন্ড। মনে মনে গুনবি 1 2 3 4, দেখবি এই 20 বলতে বলতে তোর মনটা অনেকটাই পাল্টে যাবে। তোর মনে হচ্ছিল বন্ধুটা এটা বলেছে, এক ঘুষি মেরেই দিই ওকে, তখনই ঘুষিটা মেরে দিতিস। কতক্ষণ বললাম ওয়েট করবি? 20 সেকেন্ড। হয়তো ঘুষি না বেরো, তোর বাজে কথা অন্তত বললি, হয়তো অন্য কিছু করলি তুই, বা হয়তো একটা খারাপ কথাই বলতে যাচ্ছিস, এবার মা তুলে গাল দিবি, এবার বাবা তুলে গাল দিবি, এবার তো মনে হচ্ছে দেবো, এবার যা খুশি বলবো। দেখ 20 সেকেন্ড ওয়েট কর, তোর দেখবি মাথা অনেকটা শান্ত হয়ে গেছে, হবে, বুঝে গেছে? রাগ নিয়ন্ত্রণ করতে হবে, ঠিক আছে? আর সব সময় নিজেকে শান্ত রাখতে হবে। এমন অনেক পরিস্থিতি পড়বি, পরীক্ষা হলে গেছিস, কোশ্চেন একদম নিজের মতো আসবে তা নয়, হয় কি 100 নাম্বার কোশ্চেন, 40 নাম্বার কোশ্চেন, 60 নাম্বার কোশ্চেন আমার মতো নাই আসতে পারে, কিন্তু মনকে শান্ত রাখতে হবে। একটা দুটো কোশ্চেন দিয়ে স্টার্ট কর, যেগুলো পারছিস, কিচ্ছু পারবি না হতে পারে না এটা, যেগুলো পারছিস বেশ, জীবন বিজ্ঞানের মধ্যে আঁকাটা পারবো মনে হচ্ছে, স্যার বলেছিল ওই কটায় আসবে, ওই কটায় চলে এসছে, একটা এঁকে দিই। দেখবি যখন একটা দুটো করে উত্তর তৈরি করতে লাগবি, তোর নিজের মধ্যে কিন্তু সেই কনফিডেন্সটা চলে আসবে। তোর যেটা একদম ভেতরে ভেতরে একটা আতঙ্ক হচ্ছিল, কান্না পেয়ে যাচ্ছিল, অনেক কমতে লাগবে। হ্যাঁ হয়তো 80 পেলি না হয়তো, কিন্তু ফেলও করবি না। কিন্তু ওইখানে বসে হাও মা করে কাঁদতে লাগে, কী হলো, ওই 40টাও পাবি না। 80 তো ফেলেই না, 40 পেলি না, অনেক কম পেয়ে গেলি, ফেল করে গেলি। পরীক্ষার হলে কিন্তু গিয়ে আমাদের এই আবেগটাকে, রাগটাকে, দুঃখটাকে করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে, সব সময় মনকে শান্ত রাখতে হবে। একটা খুব মজার গল্প আছে, একটা দাদু ওর নাতিকে নিয়ে একটা বড় শপিং মল, এখন শপিং মল হয়েছে অনেক, সবাই জানি আমাদের, তাই না? শপিং মলে গেছে, আর নাতি মানে সেই বিছুটি পাতা একদম, সে এই ভাঙছে ওই ভাঙছে হ্যান ভাঙছে, আর দাদু বারবার একটা কথাই বলছে, বিমল শান্ত হ, বিমল শান্ত হ, বিমল শান্ত হ। সারাক্ষণ এমনি করছে, নাতিকে মারছে না, তুই কি বলছে, বিমল শান্ত হ, বিমল শান্ত হ। নিয়ে লাস্টে এসে এবার টাকা জমা করবে, কাউন্টারে লাইন দিয়ে আছে, তার সামনের জন এক মহিলা, সে কী করেছে, সে এক ট্রে তো ডিম কিনেছে, সে নাতি সে ডিমটাকে দিয়েছে ভেঙে। দাদু সেই খুব লজ্জিত, কাপড় টাপড় নিয়ে এসে মুছে দিয়েছে, আবার ডিম কিনে দিয়েছে, নাতিকে মারছে না, কী বলছে, বিমল শান্ত হ, বিমল শান্ত হ। নিয়ে যখন এবার টাকা জমা দিচ্ছে, তখন কাউন্টারে যে মহিলা আছে, যে আপনি আপনার নাতি বিমলকে নিয়ে খুব লজ্জিত মনে হচ্ছে, বলছে আমার নাতি নাম তো কমল, যে আপনি বিমল শান্ত হ কেন বলছেন? বলছে আমার নাম বিমল। বলছে আমি নিজেকে শান্ত হতে বলছি। বলছে আমার নাতি তো অশান্ত বটে, আমি যদি ওই মতো অশান্ত হয় তাহলে কী হবে, আমি ওকে 2-4 খা দেবো,
আরও জিনিসটাকে হয়ে যাবে মারাত্মক হয়ে যাবে, তাই না? এই রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। একজন রেগে আছে দেখছিস বাড়িতে, মা রেগে গেছে অলরেডি, মাথা গরম হয়ে আছে, তুইও মাথা গরম করলি, কি হবে? তাহলে বিভৎস কাণ্ড, দক্ষ যোগ্য হয়ে যায় না? মা হয়তো রেগে আছে, তখন তোকে বলতে হবে শান্ত হ, শান্ত হ। তোর মনে হচ্ছে মাকে বলি, তোর দোষ নয় হয়তো, মায়েরই দোষ, মা এমনি বকছে হয়তো, তাও তখন কি করবি? চুপচাপ শান্ত হয়ে থাকবি, বেশ উত্তর দেওয়ার টাইম আসবে। এবার যদি মা যখন শান্ত হবে তখন তুই মাকে আস্তে আস্তে সে উত্তরটা দে, আস্তে আস্তে কথা বল। বাবা দেখছিস একদম রোদে পুড়ে কাজ করে এসছে, এবার রেগেই আছে, তখনই তুই চেয়ে বসে, বাবা আমার এই বইটা লাগবে, আনলে না, তখন বললে হবে। অলরেডি একজন কি হয়ে আছে, একজন মাথা গরম হয়ে আছে, তার মধ্যে আরও আমি কিন্তু সেই পরিস্থিতিটাকে উত্তপ্ত করলে হবে না, বুঝে গেছে? আর লাস্ট করতে হবে কি, স্বামীজির যে লাস্ট বক্তব্য, পরহিতায় খানিক চেষ্টা করতে হবে, অপরের দুঃখে দুঃখী হতে হবে, পরের সেবায় নিয়োজিত হতে হবে। এটাই কিন্তু আমাদের বেলুর মঠ যেটা আছে, তাদের মেন উদ্দেশ্য কি, যে গরিব আর্ত মানুষের সেবা করা। এটা কিন্তু স্বামীজি একমাত্র বলে গেছিলেন যে মানুষের সেবা করে কিন্তু আমরা ভগবানের নিকট যেতে পারি। যখন দক্ষিণ ভারতে বক্তৃতা করছেন, একটা শিব মন্দিরে বক্তৃতা হচ্ছে, তা তিনি ওখানে কথাটা বলেছিলেন যে যে লোকটা শুধু এসে মন্দিরে শিবের পুজো করে সে ভগবানের প্রিয় হতে পারে, কিন্তু যে মন্দিরের বাইরে বসে থাকা গরিবগুলোকে সেবা করছে সে শিবের অধিক প্রিয়। বোঝা গেল? আমরা গিয়ে গরিব দুঃখী মানুষের সবসময় আমরা কি বলি, যে স্যার আমার তো পয়সা নাই, সেবা করবো কীভাবে? আর কি কী হয় মানুষের সেবা করা যায় বল দেখি? আমার টাকা পয়সা নেই, আমি আর কি করতে পারি সেবা? মানুষ বলতে কি সবাই, বাড়ির মা বাবা শুরু করে সবাই কিন্তু বলছে আমি আর কিভাবে সেবা করতে, আমার পয়সা নেই, আমি এখন একটা ছাত্র, তাহলে আমি সেবা করবো কিভাবে বল দেখি? কী করা যেতে পারে? ও বলবে জমা একটা বল, খুশি করে, বাহ দেখ কত সুন্দর বলেছে। তাহলে কী করতে হবে? এখানে কিছু ভালো কথা বলতে হবে না? কত সুন্দর উত্তর দিয়েছে, খুশি করে, যে বন্ধু আজকে মন খারাপ নিয়ে স্কুলে এসছে, বাড়িতে কিছু হয়েছে, মা হয়তো বকেছে, তার সঙ্গে একটু মজার কথা বললে কি হলো, বন্ধুর মনটা কি হয়ে গেল, পাল্টে গেল, আবার কিন্তু বন্ধুর মুখে হাসি ফুটে উঠলো। এটা তো একটা সেবা। এবছর আমাদের যে কম্পিটিশানটা হয়েছিল, ওইখানে ওই থিমটা ছিল যে তুমি কীভাবে মানুষের সেবা করতে পারো। তা সেখানে একটি ছেলে যে ফার্স্ট হয়েছিল আঁকাটা, সে একটা ছবি এঁকেছে সুন্দর, তার মা বাসন মাজছে, বৃষ্টি পড়ছে, সে পেছনে একটা টুলে চেপে ছাতা ধরে আছে। সেবা নয় এটা, তাই না? মা হয়তো ওই রকম জায়গায় যেখানে বৃষ্টি পড়তে পারে বাসন মাজছে, যাতে মা না ভেজে, ও তো ছোটো লাগান পাচ্ছে না, একটা টুলের ওপর উঠে মায়ের পেছনে ছাতা ধরে আছে, এটাও সেবা। আমি পরীক্ষার হলে 3টে করে পেন নিয়ে যাব, একটা আমার লাগবে, যদি অন্য কোনো বন্ধু লাগে একটা দেবো, এটাও সেবা। আমার তো আলাদা পয়সা লাগবে না কিছু। একটা অন্ধ মানুষ রাস্তা বেরোতে পারছে না, আমি রাস্তাটা পার করে দিলাম। একটা গরিব মানুষ হয়তো খেতে পাচ্ছে না, একটু স্কুলে মিড ডে মিলের ভাত জোগাড় করে দিলাম, স্যারদের বললেই দেবে, এটা সেবা, তাই না? সবসময় কিন্তু সেবা করতে গেলে পয়সা লাগবে এরকম কিন্তু নয়। লাস্ট একটা জিনিস গল্প পড়বে, একটা গল্প নয়, একদম স্বামীজির জীবনের শেষ জীবনের ঘটনা, এটা বলে আমরা শেষ করব। সেটা গান করবেন, এটা গান হবে, নিয়ে শেষ হবে। আমাদের যেটা মেন বক্তব্য আছে, যে স্বামীজির জীবনের ঘটনাগুলো পড়বি, দেখবি মনে হবে তোর জীবনের ঘটনা। স্বামীজি কে ছিল বল দেখি? এতক্ষণ তো যে লোকটা নিয়ে কথা হলো, আমরা এইরকম দেখতে অভ্যস্ত না, এরকম পাগড়ি পরে গেরুয়া পরে, তাই না? কিন্তু আমি যদি বলি স্বামীজি একটা বড় বিপ্লবী ছিল, তো পড়েছিস কোনদিন বইয়ে যে বিপ্লবীদের কত নাম পড়েছে, তাই না? কিন্তু কোথাও লেখা আছে বিপ্লবীদের মধ্যে স্বামীজির নাম? এই কদিন আগে নেতাজির জন্মদিন গেল, তাই না? নেতাজির জন্ম কোথায় হয়েছিল বল দেখি? উড়িষ্যায় প্রথম থাকতো, আবার পশ্চিমবঙ্গে এসেছিল, ওর বাবা ওখানে কাজ করতো। তা তখন তো ক্ষুদিরাম, সূর্য সেন সমস্ত আগে ফাঁসি হয়েছে, তাদের ছবি সব ঘরের মধ্যে টাঙিয়ে রাখতো, এবং স্বামীজির খুব ভক্ত ছিল। তার একটা গল্প আছে, পরে বলবো একদিন। তো স্বামীজির ছবি আছে, ক্ষুদিরাম, সূর্য সেন, প্রফুল্ল চাকি, এরকম বিভিন্ন যারা বিপ্লবী, তাদের ছবি তার নিজে পড়ার ঘর লাগিয়ে রাখতো। ছবি তো আর কিনতে পেতো না, তখন তো বিপ্লবী, ছবি কি মনে হচ্ছে অপরাধ, ব্রিটিশ রাজত্ব তখন আমাদের, ও পেপার থেকে পেতো, ওগুলো কেটে নিজের মধ্যে লাগিয়ে রাখতো।
তা নেতাজির বাবার একটা বন্ধু ছিল, সে ছিল পুলিশ, ব্রিটিশদের পুলিশ। সে একদিন এসছে, দেখেছে ওর ঘরে এরকম ছবি। আর ব্রিটিশ আমলে বিপ্লবীদের ঘরে ছবি রাখা মানে কি, সে দেশদ্রোহী কাজ করছে। ও বলেছে, আরে কি আবার তোর বেটা এরকম তোর ছবি ছাপা লাগিয়ে রেখেছে, এগুলো সব খুলতে বলবি, ব্রিটিশদের নজরে পড়ে যাবি, আবার জেল টেল হয়ে যাবে। ওর বাবা খুব বড় লোক ছিল। ছেলেকে বলেছে, সুভাষ তুমি এই ছবিগুলো রেখো না, আমার বিপদ হতে পারে, আমি তো একটা কাজকর্ম করি, এখন ব্রিটিশ আয়ত্ত, তুমি এগুলো সব খুলে দিও। তাও ও সব ছবি খুলে দিয়েছে, একটি ছবি রেখে দিয়েছে। কার ছবি? স্বামীজির ছবি রেখে দিয়েছে। আবার একদিন সেই বাবার বন্ধু এসছে, যে পুলিশ কমিশনার ছিল, সে বলছে, হারে তুই এই ছবিটা খুলিস নাই কেন? বলছে, তো স্বামীজি সন্ন্যাসী। বলছে, এই তো নাটের গুরু রে, যতগুলো বিপ্লবী হয়েছে নাটের গুরু হচ্ছে। বিপ্লবীদের বিপ্লবী করেছিল স্বামী বিবেকানন্দ। এগুলো আমাদের পড়ানো হয় না, দুর্ভাগ্য। আমাদের বইয়ে ওখানে পড়ছিল শিখছে, একটুখানি জীবনী দিয়ে দিয়েছে, ইতিহাস বইয়ে কোথাও নাম পাবি না। বাঘাযতীনের নাম অনেকে শুনেছি আমরা, কি বলা হয় বাঘাযতীনকে? বাংলার বাঘ, তাই না? বাংলার বাঘ বলা হয়। সে যুদ্ধ করেছিল ব্রিটিশ সঙ্গে, জার্মানি থেকে অস্ত্র নিয়ে এসে যুদ্ধ করেছিল, কিন্তু যুদ্ধে জয়লাভ করেনি। তার আগে স্বামীজির সঙ্গে ও রুদ্ধদ্বার বৈঠক হয়েছে, প্ল্যান প্রোগ্রাম নিয়ে গেছে। হেমচন্দ্র ঘোষ বলে একজন বিপ্লবী ছিল, এগুলো নেই আমাদের বইয়ে, সেগুলো আমরা জানি না, তোদের দোষ না, এগুলো ইতিহাস বইয়ের দোষ। হেমচন্দ্র ঘোষ বাংলাদেশের লোক ছিলেন। বেঙ্গল ভলেন্টিয়ার্স বলে একটা দল ছিল, বিপ্লবীদের দল, যারা বিপ্লবী তৈরি করত। সে হেমচন্দ্র ঘোষের বাড়ি হচ্ছে বাংলাদেশ। স্বামীজি যখন বাংলাদেশে গেছে, তখন তো বাংলাদেশ নয়, তখন বাংলা ছিল, পূর্ববঙ্গ। 1901 সাল স্বামীজি গেছে বাংলাদেশে। তা সেইখানে তোদের থেকে একটু বড় ধর, 11-12 পরে এরকম এক দল ছেলে স্বামীজি কাছে গেছে। স্বামীজি সন্ন্যাসী, বলছে আমাদের কিছু ধর্ম কথা বলুন, ধর্ম কথা শুনবো। তখন স্বামীজিকে উত্তর দিয়েছিল যে তোদের এখন একটাই ধর্ম, সেটা হচ্ছে দেশ স্বাধীন করা, পরাধীন জাতির ধর্মের কোনো অধিকার নেই, আগে ব্রিটিশদের হাত থেকে দেশকে স্বাধীন করা। অবাক, একটা সন্ন্যাসীর মুখ থেকে কিন্তু এরকম কথা বলছে। আলিপুর বোমা মামলায় যখন অরবিন্দ ঘোষ, সবাই আমরা নাম শুনেছি, ঋষি অরবিন্দ ঘোষ, ঋষি অরবিন্দ বলি, আগে কি ছিল? বিপ্লবী ছিল, বোম বানাতো, বোম মারতো ব্রিটিশদেরকে। যেখানে বোম বানানো হতো সেই কলকাতা, সেই ঘরটাতে স্বামীজির ছবি রেখে পুজো করা হতো। কানাইলাল ঘোষ, কেউ নাম শুনি নাই আমরা, তাই না? অনেক বিপ্লবীর নাম শুনি। কানাইলাল ঘোষ হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম ফাঁসি হয়েছে যে বিপ্লবী, ঠিক আছে? প্রথম কে ছিল? ফাঁসি হয়েছিল ক্ষুদিরামের আগে, ঠিক আছে? সেই কানাইলাল জেলে কার বই পড়তো? স্বামীজির বই পড়তো। তখন যারা স্বদেশী আন্দোলন করতো, বিপ্লবী ছিল, ওদের যখন সার্চ করা হতো যে বিপ্লবী কিনা, তিনটে জিনিস দেখা হতো। প্রথম দেখা হতো পকেটে গীতা আছে কিনা, 2 নাম্বার হচ্ছে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ আছে কিনা, আর 3 নাম্বার কি স্বামীজির কোনো ছবি বা বই আছে কিনা। ভাব, স্বামীজির বই থাকা মানে কি সে বিপ্লবী। 1902 সালে স্বামীজি মারা গেলেন। তার আগে 1886 সালে স্বামীজির গুরুদেবকে ছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব মারা গেলেন। 1918-তে ব্রিটিশ সরকার একটা কমিশন বসিয়েছিল যে বাংলাতে এত বিপ্লবী কেন। যদি বিপ্লবীদের লিস্ট দেখি আমরা, যারা আন্দামানে জেলে থাকতো, 100 জনের মধ্যে 95 জন কিন্তু বাঙালি। এটা আমাদের গর্বের জিনিস, তাই না? যে এত বাঙালি কিন্তু আমার দেশের জন্য কি হয়েছে, শহীদ হয়েছে। এবং 100টার মধ্যে 95 টাকাটা ছিল বাঙালি ছিল। 1918 সালে রাওলাট কমিশন বসত, যে এত কেন বিপ্লবী হচ্ছে দেখি তো। 2 জনার নাম দিয়েছিল। কার কার নাম দিয়েছে? প্রথম নাম হচ্ছে গদাধর চট্টোপাধ্যায়। কার নাম ছিল? রামকৃষ্ণদেবের আসল নাম কি ছিল? গদাধর চট্টোপাধ্যায়। কে লিখছে? ব্রিটিশ সরকার। ভাব, যে বিপ্লবী বানাচ্ছে, ওই যে মা মা করে, রামকৃষ্ণ মামা করে, ও বলছে মা কালী নয়, এটা ভারত মাতা। আর কি করেছিল রামকৃষ্ণ? কি করেছিল? যে দেশের সমস্ত মানুষকে এক করেছিল, উঁচু নিচ কোনো বিভেদ রাখেনি। সমস্ত ধর্মের মানুষকে এক জায়গাতে নিয়ে এসে কি বলতে পেরেছিল? যত মত তত পথ। আর 2 নাম্বার নাম কার ছিল? নরেন্দ্রনাথ দত্ত। কার নাম ছিল? স্বামীজি আসল নাম কি ছিল? নরেন্দ্রনাথ দত্ত। নরেন বলে ডাকতো ওর মা, তাই না? সে নরেন্দ্রনাথ। ভাব, এই 2টো লোক কি বলছে? বিপ্লবী বানাচ্ছে এরা। অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছে, অ্যারেস্ট করো এদেরকে, জানেন না মরে গেছে। ভাব, আর কি বলছে? যে স্বামীজি মরে যাওয়ার পর আরো বেশি ডেঞ্জার হয়ে গেছে। স্বামীজির বই পড়ে পড়ে সব বিপ্লবী হচ্ছে।
যখন ট্রেনিং করানো হতো সেখানে স্বামীজির বই পাঠ করানো হতো, জেলবন্দি আসামিদের মধ্যে স্বামীজির বই দেওয়া হতো, যাতে ওদের মধ্যে সেই দেশভক্তি জেগে ওঠে। আজকের দিনের গুরুত্ব হচ্ছে এইটাই। 26 জানুয়ারি গেছিলি সকালে, যে নতুন ভারত যেটা হয়েছে সেটা একটা স্বামীজির স্বপ্নের ভারত ছিল। আর এই ভারত গড়তে পারিস তোরাই। কখনোই কিন্তু বুড়ো হাবড়া দিয়ে দেশ চলবে না। দেশ কারা চালাবে? সবসময় তোদের মতো ইয়ংরা চালাবে। স্বামীজি কি বলছে? যে মানুষ চাই। মানুষ কীরকম মানুষ চাই? কীরকম ইয়ং চাই? বলছে যাদের মাংস বেশি হবে লোহার মতো। কীরকম? লোহার মতো মাংস বেশি। স্নায়ু হবে কীরকম? ইস্পাতের মতো স্নায়ু, মানে মন কী হবে? একদম ইস্পাতের মতো। আর হৃদয় কেমন হবে? বজ্রের মতো দৃঢ়। এইরকম 3টে গুণ বলছে। কি বলছে? লোহার মতো মাংস বেশি, শক্তি সবল হতে হবে। 2 নম্বর কি চাই? ইস্পাতের মতো স্নায়ু, স্ট্রং নার্ভ থাকবে। আর 3 নম্বর কি চাই? বজ্রের মতো একটা হৃদয় থাকবে, চট করে ভেঙে পড়বে না, চট করে আবেগে ভেসে যাবে না। এই রকম মানুষ দিয়ে কিন্তু কি হবে? দেশ গড়তে পারবে। এটাই আমাদের 26 জানুয়ারির প্রধান বক্তব্য। এই জন্যই স্বামীজির কথা প্রতিদিন পড়তে হবে। স্বামীজি তোদের জন্যই এসেছিলেন, আমাদের জন্য এসেছিল, যাতে নতুন দেশ, ভালো দেশ গড়ে ওঠে। আর দেশ কাদের নিয়ে তৈরি হবে? তোদের নিয়ে তৈরি হবে। তোরা ভালো হলে একটা দেশ কি হবে? ভালো হবে। যদি একটা বাড়িতে 5টা ছেলে থাকে, একটা গ্রামের 100টা ছেলে থাকে, যদি খুব ভালো ছেলে মানে কি বলবো? এই গ্রামটা খুব ভালো গ্রাম। গ্রামটা কি ভালো হয়? ভালো কারা হয়েছে? সে মানুষগুলো ভালো, তাই না? মানুষগুলো ভালো হলে আমরা কি বলি? এই গ্রামটা ভালো। ওই পাড়াটা বাজে, ওই পাড়াটা বলে কিছু হয় কি? ওই পাড়ার লোকগুলো বাজে, তাই না? বলে আমরা কি বলি? ওই পাড়াটা বাজে, ক্লাস 9টা বাজে। 9 বলে কিছু আছে পৃথিবীতে? 9-এ কারা বাজে? ওই ছেলে মেয়েগুলো বাজে। তাই সেটা কি বলছে? 9A বাজে, 8Bটা বাজে। 8B 9A বলে তো কোনো ব্যক্তি নেই। ওই ক্লাসটার মধ্যে, রুমটার মধ্যে যে ছেলে মেয়েগুলো আছে তারা ভালো না খারাপ সেটাই কিন্তু, সেরকম দেশটাও ঠিক তাই। দেশের মানুষ ভালো হলে কি হবে? আমাদের দেশটা ভালো। ঠিক আছে? ছোট্ট একটা ঘটনা বলে যে শেষ করব, যে স্বামীজি কীরকম সেবা চেয়েছিলেন আর কীরকম সেবা করতেন। এটা 1902 সালের ঘটনা। 1902 সালের, আর 10 মিনিট বলবো, ঠিক আছে? বিরক্ত লাগছে? বিরক্ত লাগেনি তো? হয়ে গেছে। যে 1902 সালে 4 জুলাই স্বামীজি কিন্তু দেহ রাখছেন। মাত্র 39 বছর 5 মাস 24 দিন বেঁচেছিলেন। এবং নিজেই কি বলেছিলেন? যে আমি 40 পেরোবো না। জানতেন উনি। এবং উনি 1893 আমেরিকায় বক্তৃতা করছেন। আর মারা যাচ্ছেন কবে? 1902। যদি আমরা এইটুকুই লাইফ ধরি তাহলে মাত্র 10 বছরে গোটা পৃথিবীটাকে ওলট পালট করে দিয়েছে। স্বামীজি কি করেছিল বিদেশে গিয়া? বল দেখি। হ্যাঁ, কি হলো? বক্তৃতা তো অনেকজন দেয়। কি লাভ হয়েছিল? কোন সময়ে দিয়েছে? তখন আমরা আছি পরাধীন দেশ, তাই না? এবং আমাদেরকে ওরা কি মনে করতো? যে কালো চামড়ার মানুষ, অশিক্ষিত, বর্বর, সাপ নিয়ে খেলে, এদের কোনো বিদ্যা শিক্ষা বলে কিছু নেই। আমরা গিয়েছি বলে খানিকেরা পড়াশোনা শিখেছে, বেশভূষা পড়তে শিখেছে। এটা ওদের বক্তব্য ছিল, ওদের চিন্তা ভাবনা ছিল। এবং বিদেশি লোকরা তাই মনে করতো। স্বামীজি যাওয়ার পর ভারতবর্ষের ছবিটা ওরা বুঝতে পারল, যে আমাদের কতটা জ্ঞান, আমাদের কতটা বিদ্যা, আমাদের কতটা দর্শনের চিন্তা ভাবনা আছে। স্বামীজি যাওয়ার পর ভারতবর্ষের গোটা চিত্রটা কী হয়ে গেল? পাল্টে গেল। প্রচুর বিদেশি শিষ্য ছিল স্বামীজি, যারা নিজের দেশ ছেড়ে এসে ভারতবর্ষে এসে সেবা করেছিল। তার মধ্যে একজন ছিলেন মহিলা, কি নাম বল দেখি? অনেকে জানিস, নিবেদিতা, সিস্টার নিবেদিতা। ভাব, ওই লন্ডনে, ইংল্যান্ডে অত রাজার হালে মানুষ হয়েছে, সে এসে ভারতবর্ষের মতো এরকম দেশে, গরিব দেশ, গরম, সেইখানে কিন্তু কাজ করে তিনিও মাত্র 42 বছর বয়সে দেহত্যাগ করেছিলেন। ভাব কি দরকার? এটা ইংল্যান্ডের লোক এসে আমাদের জন্য কাজ করেছে, আর আমরা আমার দেশের লোকে কাজ করতে পারবো না? এইটা ভাবতে হবে। বেশি বড় কিছু নয়, নিজের বাড়ির আশেপাশেটুকু ভালো করতে পারলেই আমরা পারবো। আমি দিল্লিতে কিছু করতে পারবো না, আমি আমার গ্রামটাকে ভালো করব, আমি আমার বাড়িটাকে ভালো করবো। প্রথম আমাদের বাড়ি দিয়ে শুরু করতে হবে, তারপর পাড়া, তারপর গ্রাম, এইভাবে আস্তে আস্তে বাড়বে। স্বামী কী করলো? আমাদের ভারতের যে একটা বড় চিত্র আছে, ভালো চিত্র আছে, এইটা বিদেশের সামনে তুলে ধরলো। আগে বিদেশ থেকে খ্রিস্টানরা আমাদের কি পাঠাতো? মিশনারি পাঠাতো, ধর্মান্তর করতো। স্বামী যাওয়ার পর কি মনে করলো? যে আমরা একদিন বোকার মতো ওই দেশে ধর্ম পাঠাতে গেছি,
যে ধর্ম এখান থেকে এখানে আসবে। স্বামীজি কি বলতো যে ওদের থেকে আমরা কি নেবো, টেকনোলজি নেব, কারণ ওরা বিজ্ঞানে অনেক উন্নত হয়ে গেছে। ওদের থেকে টেকনোলজি নিয়ে আমাদের প্রত্যেক দিনের জীবনটাকে উন্নত করতে হবে। তার বদলে আমরা কি দেবো ওদেরকে, আধ্যাত্মিকতা দেবো। শিখছে ওরা, ঠিক আছে। ওরা আমাদের থেকে যোগা নিয়েছে, যোগা, তাই না, অনেকে যোগা করে, ব্যায়াম করে, তা আমাদের সৃষ্টি। ওরা কিন্তু ওইটাকে নিচ্ছে, ভালোটাকে নিচ্ছে। আর আমরা কি নিচ্ছি, বাজে জিনিসগুলো নিচ্ছি। ফাটা জিন্স পরতে হবে, হ্যাঁ, এই রকম ড্রেস করতে হবে। ওদের মতো ড্রেস করলে কি মনে হচ্ছে, দেখ ওরা ওরা কতটা উন্নত, ওরা কিন্তু ওদের মতোই আছে। কোথাও দেখলি ওরা ওরা ওখানে দুর্গা পুজো করছে, কোথাও ওরা হোলি করছে, দেখেছিস কোথাও? কোথাও নেই। যেটা আমাদের ভালো ওরা নিয়ে নিয়েছে, আমাদেরও তাই করতে হবে। ওদের যেটা ভালো সেটা আমাদের নিয়ে নিতে হবে, যেটা খারাপ সেটাকে ত্যাগ করতে হবে। আমরা বেশভূষাটা বিদেশের মতো করে নিচ্ছি, ওরা কিন্তু খুব চালাক। কেন প্রচুর বিদেশি শিষ্য এই স্বামীজির পেছন পেছন ঘুরে বেড়াতো ভাব, এবং ভারতবর্ষে সেবায় লেগে পড়েছিল। স্বামীজি কী করেছিল একটু বলি। 1902-এর ঘটনা। মঠের জমি জঙ্গল সাফ করতে ও মাটি কাটিতে প্রতি বর্ষে কতগুলি স্ত্রী পুরুষ সাঁওতাল আসিত। তখন বেলুড় মঠের জমি, কেউ গেছিস বেলুড় মঠ? এখানে কেউ গেছিস বেলুড় মঠ? ও গিয়েছে, খুব সুন্দর তাই না, একদম গঙ্গার ধারে। এখন যেমন দেখি তখন তেমন ছিল না। তখন বেলুড়ে একটা গ্রাম ছিল, এবং সেই জমিটা কেনা হয়েছিল প্রচুর টাকা পাকা জমিয়ে, বলবো আস্তে আস্তে গল্পগুলো বলবো। সেই জমিয়ে তখন পুরো জঙ্গল, একদম সে গঙ্গার জল ঢুকে যায়, কাদা গাছপালাতে ভর্তি। সেখানে জঙ্গলে আস্তে আস্তে মন্দির তৈরি হবে। এই জঙ্গল সাফ করার জন্য কিছু লেবার আসতো। স্বামীজি তাদের লইয়া কত রঙ্গ করিতেন ভাব। মজা করছে ওর সঙ্গে, কার সঙ্গে করছে? লেবারদের সঙ্গে। আমরা একটু হলে পাশে বসতে লজ্জা পাই। আর স্বামীজি মনে ভাব বিদেশ কাঁপিয়ে চলে এসছে, সে এইখানে সে কার সঙ্গে মিশছে? একটু মাটি কাটছে লেবারের সঙ্গে। এই লেভেলে আসতে হবে আমাদেরকে। এবং তাদের সুখ দুঃখের কথা শুনিতে খুব ভালোবাসতেন। একদিন কলকাতা হইতে কয়েকজন বিশিষ্ট ভদ্রলোক মঠে স্বামীজির সঙ্গে দেখা করিতে আসলেন। কলকাতা থেকে নৌকা করে কতগুলো বিশিষ্ট ভদ্রলোক, মানে গণ্যমান্য বড় লোক এসছে। কি বলছে দেখ, স্বামীজি তামাক খাইতে খাইতে সেদিন সাঁওতালদের সঙ্গে এমন গল্প জুড়িয়াছেন যে স্বামী সুবোধানন্দ আসিয়া তাহাকে ওই সকল ব্যক্তির আগমন সংবাদ দিলে তিনি বলিলেন, আমি এখন দেখা করতে পারবো না, এদের নিয়ে বেশ আছি। বলতে পারবো আমরা? কেউ দেখা করতে এসছে, গণ্যমান্যার বড় লোক, আগে ফেলে ওখানে ছুটবো, হয় না? স্কুলে প্রোগ্রাম হচ্ছে, কোনো নেতা চলে এলো, স্যার একদম ছেড়ে ছুটে আসুন আসুন আসুন। এই ব্যাপার, তুই তো গান করছিস, তোর গান বন্ধ হয়ে যাবে, তাই না? আগে ওকে এসে বসাতে হবে। স্বামী কি বলছে, যে আমি এদের নিয়ে বেশ দেখা করতে পারবো না, আমি এখন দেখা করতে পারবো না, এদের নিয়ে বেশ আছি। বাস্তবিকই সেদিন স্বামীজি ওই সকল দিন দুঃখী সাঁওতালদের ছাড়িয়া আগন্তুক ভদ্রলোকদের সঙ্গে দেখা করতে গেলেন না ভাব। গেলই না দেখা করতে, যে ওদের স্বামীজি বাবা কি বলতো, যে উঁচু সম্প্রদায় শিক্ষিত বড় লোকদের দিয়ে কোনো কালে কোনো কাজ হয়নি, হবেও না। আমার ভরসার জায়গা একটাই, যারা দরিদ্র অজ্ঞ মুচি মেথর, এরা আমার রক্ত, এরা আমার ভাই। আছে না এখানে সাধুমন্ত্র বলছিস না, এদেরকেও ভাই বলেছে। আর কি বলতো, যারা গরিব মানুষের টাকায় পড়াশোনা করে যে দেশের কথা গরিব মানুষের কথা ভাবে না, তাদেরকে আমি দেশদ্রোহী বলি। অনেকে আমাদের মধ্যে আছে এরকম। তারপর দেখবি যে এখানে পড়াশোনা করলো, পালিয়ে গেল বিদেশ, ওইখানে চাকরি বাকরি করছি, চাকরি এখানেও করতে পারছি, তাই না? তাহলে এই দেশটা ভুলেই গেল কার টাকায় পড়াশোনা করেছে। আমার তোর টাকাতে পড়াশোনা করেছে। তোরা স্কুলে পড়াশোনা করিস, বই পাস, খাতা পাস, কার টাকাতে পাস? যে একটা মানুষ যে বিস্কুট কেনে, চাল কেনে, ট্যাক্স দিতে হয়, তাই না? এই ট্যাক্সের টাকাতে আমরা পড়াশোনা করি, তাহলে ওদের টাকায় পড়াশোনা করে ওদেরকে ভুলে যাবো আমরা? আমি কি বলছি, ওটা দেশদ্রোহী। সাঁওতালদের মধ্যে একজনের নাম ছিল কেষ্টা, খুব স্বামীজির প্রিয় ছিল, খুব গল্প করত ওর সঙ্গে। স্বামীজি কেষ্টাকে বড় ভালোবাসিতেন। কথা কহিতে আসিলে কেষ্টা কখনো কখনো স্বামীজিকে বলিত, ওরে স্বামী বাপ, তুই আমাদের কাজের বেলা এখানে আসিস না, তোর সঙ্গে কথা বললে আমাদের কাজ বন্ধ হয়ে যায়, পরে বুড়ো বাবা এসে বকবে। আর একজন স্বামীজি গুরু ভাই ছিল, বুড়ো গোপাল বলে, অদ্বৈতানন্দ, সেখানে সিনিয়র ছিল। যে কাজে ফাঁকি হচ্ছে ও এসে বকবে। ও কি বলছে, তুই আসিস না কথা বলতে আমাদের সঙ্গে, আমাদের কাজে কামাই হয়ে যাচ্ছে। শুনিয়া স্বামীজির চোখ ছল ছল করিত এবং বলিতেন, না না, বুড়ো বাবা বকবে না, তুই তোদের দেশের দুটো কথা বল। ভাব, যখন স্বামীজি বিদেশ কাঁপিয়ে দিয়েছে, বক্তৃতা দিয়েছে, বড় একটা হোটেলে মকমলের গদিতে শুতে দিয়েছে, শুতে পারছে না গদিতে, রাত্রেবেলা মাটিতে শুয়েছে, বলছে আমার দেশের লোক অনাহারে অনিদ্রায় আছে, আমি এখানে আরাম করব। স্বামীজি কিন্তু আরামসে লন্ডনে কাটাতেই পারতো,
আমেরিকা থাকতেই পারতো, কোনো অভাব ছিল না তার, এত তার ভক্ত ছিল, এত আরামে রেখেছিল তাকে। ও কিন্তু আমাদের জন্য এই দেশে ফিরে এসেছেন, বারবার ভাবতে হবে। এই জন্যই আমরা স্বামীজিকে নিয়ে পড়াশোনা করি। একদিন স্বামীজি কেসটাকে বললেন, ওরে তোরা আমাদের এখানে খাবি? খাওয়ানোর ইচ্ছা হয়েছে, ঠিক আছে। কেসটা বলিল, আমরা যে তোদের ছোঁয়া এখন আর খাই না, এখন যে বিয়ে হয়েছে, তোদের ছোঁয়া নুন খেলে জাত যাবে রে বাপ। সন্ন্যাসী মানুষ, ওর তো কোনো জাত নেই, কিন্তু যারা হচ্ছে গৃহী তারা তখনকার দিনে নিয়ম ছিল হয়তো যে ওদের রান্না করা খাবার খেতে পারবে না। স্বামীজি বলিলেন, নুন কেন খাবি? নুন না দিয়ে তরকারি এনে দেবো, তাহলে খাবি তো? কেসটা ওই কথায় স্বীকৃত হলো। অনন্তর স্বামীজির আদেশে মঠে সেই সকল সাঁওতালদের জন্য লুচি, তরকারি, মেঠাই, মন্ডা, দধি ইত্যাদি জোগাড় করা হলো এবং তিনি তাহাদের বসাইয়া খাওয়াইতে লাগিলেন। খাইতে খাইতে কেসটা বলিল, হারে স্বামী বাপ, তোরা এমন জিনিসটা কোথায় পেলি? আমরা এমনটা কখনো খাইনি। স্বামীজি তাহাদের পরিতোষ করিয়া খাওয়াইতে খাওয়াইতে বলিলেন, তোরা যে নারায়ণ, আজ আমার নারায়ণের ভোগ দেওয়া হলো। স্বামীজি যে দরিদ্র নারায়ণ সেবার কথা বলিতেন, তাহা তিনি নিজে এই রূপে অনুষ্ঠান করিয়া দেখাইয়া গেছেন। নিজে ভুলে যায়নি দরিদ্র সেবা করতে হবে, নিজে সেবা করে দেখিয়ে দিয়েছেন। আহারান্তে সাঁওতালরা বিশ্রাম করিতে গেলে স্বামীজি শিষ্যকে বলিলেন, এদের দেখলুম যেন সাক্ষাৎ নারায়ণ। এমন সরল চিত্ত, এমন অকপট অকৃত্রিম ভালোবাসা এমন আর দেখিনি। অনন্তর মঠের সন্ন্যাসী বর্গকে লক্ষ্য করিয়া বলিতে লাগিলেন, দেখ এরা কেমন সরল, এদের কিছু দুঃখ দূর করতে পারবি? খারে বলছে, যারা অন্যান্য সন্ন্যাসী আছে কোনো জপ টপ কিছু বলছে না, কি বলছে? এদের জন্য করতে হবে, নতুবা গেরুয়া পরে আর কি হলো। আমরা কি ভাবি গেরুয়া পড়লাম মানে সারাদিন বসে বসে ধ্যান করবো, এই করবো, তা নয়। রামকৃষ্ণ মঠের প্রধান কাজ কি? ধ্যানও করবো, তপস্যা করবো, মানুষের সেবা করতে হবে। জীব জ্ঞানে শিব জ্ঞানে জীব সেবা। একটা কবিতা লাইন আছে না, বহু রূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিত ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিতে ঈশ্বর। যে মানুষকে ভালোবাসবে সেই হচ্ছে ভগবানের সেবা করছে। তা কি বলছে, দেখ এরা কেমন সরল, এদের কিছু দুঃখ দূর করতে পারবি? নতুবা গেরুয়া পরে আর কি হলো। পরহিতায় সর্বস্ব অর্পণ, এর নামই যথার্থ সন্ন্যাস। এদের ভালো জিনিস কখনো কিছু ভোগ হয়নি, ইচ্ছা হয় মঠ ফট সব বিক্রি করে দিই। ভাব যে ওদের সেবার জন্য কি বলছে, মঠ বিক্রি করে দেবো, জমি জায়গা সব বিক্রি করে দেবো, এসব গরিব দুঃখী দরিদ্র নারায়ণদের বিলিয়ে দিই। আমরা তো গাছতলা সার করেছি, আহা দেশের লোক খেতে পারছে না, আমরা কোন প্রাণে মুখে অন্ন তুলছি। ও দেশে যখন গেছিল মানে আমেরিকাতে, মাকে কত বললুম, মা এখানে লোক ফুলের বিছানায় শুচ্ছে, চর্বচস্যু খাচ্ছে, কিনা ভোগ করছে, আর আমাদের দেশের লোকগুলো না খেতে পেয়ে মরে যাচ্ছে। মা তাদের কোনো উপায় হবে না? ওদেশে ধর্ম প্রচার করতে যাওয়ার আমার আর একটা উদ্দেশ্য ছিল এই যে এদেশের লোকের জন্য যদি অন্ন সংস্থান করতে পারি। ভাব ওখানে ঘুরে 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 ঠান্ডাতে লেকচার করেছে, টাকা জোগাড় করেছে, কি জন্য? আমার দেশের মানুষ যারা গরিব খেতে পায় না ওদের জন্য কিছু করবে। এই বছর বেলুড় মঠের 1 বছরে কত খরচা হয়েছে তার একটা করে বাজেট বেরোয়। 2024 সালে সেই খরচার পরিমাণ কত? প্রায় 2000 কোটি টাকা। কত? 2000 কোটি। ঠিক আছে, কিসে খরচা হয়েছে? মানুষের সেবায় খরচা হয়েছে। 1 কোটি নয়, 2 কোটি নয়, কত? প্রায় 2000 কোটি। কোথাও স্কুল খুলেছে, কোথাও বন্যাতে ত্রাণ হয়েছে, কোথাও গরিব মানুষকে কম্বল দেওয়া হচ্ছে, খাবার দেওয়া হচ্ছে, নতুন নতুন স্কুল কলেজ হচ্ছে। একসঙ্গে দুটো কাজ করে, মানুষের যেমন সেবাও করছে, সেরকম কিন্তু বড় বড় স্কুল কলেজ খুলে মানুষকে শিক্ষা দিচ্ছে। শুধু মানুষকে দুটো কম্বল দিয়ে কিন্তু সেবা হয় না। আসল কি হচ্ছে? শিক্ষা হচ্ছে, শিক্ষা দিতে হবে, তবেই কিন্তু সেটা হচ্ছে আসল সেবা। এইটা কিন্তু রামকৃষ্ণ মিশন যথারীতি প্রতি বছর করে যাচ্ছে। ভাব এত এত টাকা, এবং এই টাকাগুলো আসছে কোত্থেকে? তোর আমার মতো যারা শিষ্য আছে, ভক্ত আছে, এরা কিন্তু দিচ্ছে। তাহলে ভাববি মিশনে 1 টাকাও যখন দিচ্ছিস, সেই টাকাটা কিন্তু ঘুরে সেই গরিব মানুষটাই কিন্তু পাচ্ছে, বা আমরা হয়তো ওদের স্কুল কলেজে গিয়ে পড়াশোনা করছি। একটা কথাই বলবো, প্রত্যেক দিন স্বামীজি পড়ে, প্রত্যেক দিন।
যখনই মনে দেখবি দুঃখ আসছে, ভেঙে পড়ছিস, আর কিছু ভালো লাগছে না, যে পড়াশোনা করতে ভালো লাগছে না, মা খুব বকেছে, সংসারে খুব অশান্তি মনে হচ্ছে, বাবা মা ঝগড়া লেগে গেছে, কিচ্ছু বলবি না। এই ছবিটি দিলাম, সবাই গিয়ে নিজের নিজের পড়ার জায়গাতে আজকে চিটিয়ে দেবে। চুপচাপ স্বামীজির চোখের দিকে 5 মিনিট তাকিয়ে থাকবে। সবাই দেখ ছবিটা একবার করে, অদ্ভুত একখানা চোখ, তাই না? তাই না? এইরকম চোখ তুই কোথাও দেখতে পাবি না, কোথাও না। এই অদ্ভুত একটা মানে অপূর্ব সুন্দর শিবের অবতার বলতো, তো ঠাকুর বলতো কি শিবের অবতার। ওর মা কিন্তু শিবের তপস্যা করে ওকে পেয়েছিল, তাই প্রথম নাম ছিল কি বীরেশ্বর নাম দিয়েছিল। বীরেশ্বর শিব ওনার বাড়িতেই আছে এখনো প্রতিষ্ঠা করা। সে বীরেশ্বর শিবের পুজো করে হয়েছিল, তাই প্রথম নাম কি হয়েছিল, বীরেশ্বরই নাম দিয়েছিল। এই ডাক নাম ছিল বিলে। তারপর যখন স্কুলে ভর্তি হলো তখন নাম চেঞ্জ করে হলো কি নরেন্দ্র নাম। ভাব, নরেন্দ্র নামটা পছন্দ। নরেন্দ্র মানে নরের ইন্দ্র, মানে মানুষের মধ্যে যে শ্রেষ্ঠ। স্বামীজি কেন পড়ব, লাস্টে একটা কথা বলবো। রবীন্দ্র ঠাকুর কি বলেছিল, যে স্বামীজি হচ্ছে সব কিছু ইতিবাচক, কোনো নেতিবাচক কিছু নেই। স্বামীজি লেখা যখনই পড়বি, যদি খারাপ চিন্তা কখনো দেখবি না, যে এটা খারাপ ওটা খারাপ, চাও না, ঠিক আছে, যে যা করেছো বেশ করেছো, আরও ভালো করার চেষ্টা করো, এইটা বারবার বলছি। ঠিক আছে, ভুল হয়েছে, হতেই পারে, তুমি কি করো, আরও ভালো করার চেষ্টা করো। স্বামীজি মানে হচ্ছে হেরে যাওয়ার পথে নতুন আলো। যখন কোনো আশা পাচ্ছি না, তখন নতুন আশা যোগাবে আমাদের স্বামীজি। আর আমাদের মেরুদণ্ডটাই করবে, শক্ত করবে, যেন অন্যায়ের প্রতিবাদ করতে পারি। স্বামীজি পড়লেই হবে না, অন্যায় কী করতে হবে, প্রতিবাদ করতে হবে, সর্বদা সত্য কথা বলার চেষ্টা করতে হবে। কোনো অনৈতিক কারণে, ছোটোখাটো কারণে মিথ্যা কথা এখন থেকে অভ্যাস করবো। অনেক ক্ষেত্রে বলতে হয় মিথ্যা, ছোটোখাটো বিষয় যেন এমন না হয় যে আমরা মিথ্যা বলছি। ঠিক আছে, একটা সুন্দর গান দিয়ে শেষ হবে, অনেকক্ষণ শুনলি আমার বক বক।